হ্যালো স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে ভালো আছো। রাইস স্মার্টের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। আমি বিপ্লব স্যার, ইকোনমিক্সের মেন্টর। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যাক্স চ্যাপ্টার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে। শুধুমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষা নয়, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের চাকরি পাওয়ার পর বাস্তব জীবনে ট্যাক্স নিয়েও মাথা ঘামাতে হবে, কত ইনকাম ট্যাক্স পে করতে হবে, কত টাকা সেভ করতে হবে, সেই সমস্ত চিন্তাভাবনা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি ট্যাক্সের চ্যাপ্টার নিয়ে। চলো স্টার্ট করি। আমরা যে টপিক আজ ডিসকাস করব সেটা হচ্ছে ট্যাক্স আর ইনকাম ট্যাক্স। মূলত এই দুটো ট্যাক্স চ্যাপ্টার নিয়ে আমরা আজকে ডিসকাস করতে শুরু করছি। ট্যাক্সটা কি? হোয়াট ইজ ট্যাক্স? ট্যাক্সের ডেফিনিশনটা কি? আমরা প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরা যাক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ধরা যাক ট্যাক্স, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এ ব্যক্তির ইনকামের উপর কিছু টাকা আরোপ করেছে। এ ব্যক্তি সেই পরিমাণ অর্থ গভর্নমেন্টকে পে করবে। এই যে পেমেন্টটা, এটা কম্পালসারি করতেই হবে, না দিলে পানিশেবল অফেন্সেস, না দিলে পানিশেবল অফেন্সেস। তাহলে এই যে পেমেন্টটা করছে এটা অত্যন্ত কম্পালসারি, না দিলে পানিশেবল অফেন্সেস। গভর্নমেন্ট যে ইনকামটা করলো তার এগেনস্টে উনি কিন্তু কোনো সার্ভিস প্রোভাইড করবেন না। অ্যাকচুয়ালি আমরা কি দেখি, যখন আমরা ইনকাম করি, কোনো একটা সার্ভিস দিই, তাহলে ইনকাম উই গট ইন লিউ অফ সামথিং প্রোভাইডিং সার্ভিসেস। কিন্তু এখানে গভর্নমেন্ট কিন্তু কোনো সার্ভিস দেবেন না, বা এ ব্যক্তি কোনো সার্ভিস পাবেন এটাও তিনি এক্সপেক্ট করবেন না। এই যে এক্সপেক্ট করছেন না, উইদাউট এক্সপেক্টিং অফ এনি ডিরেক্ট রিটার্ন, এটাকে ল্যাটিন ভাষায় বলা হয় কুইড প্রো কো। এটাকে ল্যাটিন ভাষায় বলা হচ্ছে কুইড প্রো কো, অর্থাৎ উইদাউট এক্সপেক্টিং অফ এনি ডিরেক্ট রিটার্ন। তাহলে ট্যাক্সটা কে দিচ্ছে? ট্যাক্সটা পে করছে ইন্ডিভিজুয়াল। কাকে পে করছে? পাবলিক অথরিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে। তার জন্য এ ব্যক্তি ব্যক্তিগতভাবে গভর্নমেন্টের কাছ থেকে কোনো সার্ভিস পাবেন এটা কিন্তু তিনি এক্সপেক্ট করতে পারবেন না। বা গভর্নমেন্ট সামগ্রিক অর্থে সমস্ত জনসাধারণকে দেবে, ইকোনমিক সার্ভিসের ক্ষেত্রে টাকাটাকে ব্যবহার করবে, কিন্তু কোনো ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি তার বাড়ির সামনে পুলিশ পোস্টিং, তাকে ড্রপ অ্যান্ড পিক আউট ফ্যাসিলিটিস বাই কার, এটা কিন্তু করবেন না। তাহলে ট্যাক্সটা কি? ট্যাক্স ইজ এ কম্পালসারি পেমেন্ট, ট্যাক্স ইজ এ কম্পালসারি কন্ট্রিবিউশন ইম্পোজড বাই দ্য পাবলিক অথরিটি। এখানে পাবলিক অথরিটি বলতে কি বোঝানো হয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলা হচ্ছে পাবলিক অথরিটিস। টু ডিফ্রে দ্য এক্সপেন্সেস ইনকারেড ইন দ্য কমন ইন্টারেস্ট অফ অল। বাস্তব কথা, এই যে জনগণের স্বার্থে, জনগণের উন্নতির জন্য সরকারকে অনেক খরচা করতে হয়, যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, জনগণ যারা সার্ভিস করছেন তাদেরকে স্যালারি পে করা, ইকোনমিক সার্ভিস প্রোভাইড করা। এই সমস্ত সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে সরকারের অর্থের প্রয়োজন, অনেক ব্যয় নির্বাহ করতে হয়। তাহলে ব্যয়গুলো তিনি কোথা থেকে, তার জন্য ইনকামের দরকার, সেই ইনকামটা পাবেন কোথা থেকে? বাই দ্য ইম্পোজিশন অফ ট্যাক্সেশন। এই জন্য বলা হয়েছে টু ডিফ্রে দ্য এক্সপেন্সেস ইনকারেড ইন দ্য কমন ইন্টারেস্ট অফ অল উইদাউট রেফারেন্স টু স্পেশাল বেনিফিট কনফার্ড। অর্থাৎ যে ব্যক্তি ট্যাক্সটা পে করেছেন তাকে যে কিছু স্পেশাল বেনিফিট দেওয়া হবে সেই ব্যাপারটা কিন্তু এখানে হবে না, বা তিনিও যে কিছু পাবেন এটাও তিনি এক্সপেক্ট করতে পারবেন না। তাহলে ইন এ নাটসেল আমরা কি বলতে পারি? ট্যাক্স হচ্ছে একটা কম্পালসারি পেমেন্ট। এটা কে দেবে? ইন্ডিভিজুয়াল দেবে। কাকে দেবে? পাবলিক অথরিটি, right? That is the tax. So tax is a compulsory payment made by the individual to the government without expecting of any direct return. এটা হলো ট্যাক্সের ডেফিনিশন। দুটো জিনিস খেয়াল রাখতে হবে। ট্যাক্সটা কি? এটা হচ্ছে কম্পালসারি পেমেন্ট দিতেই হবে। আর একটা কি দেখলাম? এটা হচ্ছে পানিশেবল অফেন্সেস, না দিলে শাস্তিযোগ্য অপরাধ। গভর্নমেন্ট একমাত্র এন্টিটি যিনি ট্যাক্স নামক ব্যাপারটিকে জনগণের ইনকামের ওপর আরোপ করতে পারেন, রাইট? চলো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, দেখা যাক কি বলা আছে। আচ্ছা, ওকে, তো আমাদের নেক্সট স্লাইড, ট্যাক্সের অবজেক্টিভ। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ট্যাক্সেস? মূলত তিনটে অবজেক্টিভস আমরা ট্যাক্সের ক্ষেত্রে দেখতে পাই। একটা হচ্ছে টু ইমপ্রুভ দ্য পাবলিক রেভিনিউ, টু ইমপ্রুভ দ্য পাবলিক রেভিনিউ। পাবলিক বলতে কিন্তু এখানে সরকারকে বোঝানো হচ্ছে। সরকারের আয়ের
উন্নতি করতে গেলে। আমরা একটু আগেই বললাম যে গভর্নমেন্ট জনগণের ওয়েলফেয়ারের জন্য অনেক এক্সপেন্ডিচার মেনটেন করেন, তাহলে সেই এক্সপেন্ডিচারটাকে মেনটেন করতে গেলে গভর্নমেন্টের প্রয়োজন প্রচুর টাকা। তো টাকাটাকে ইনকাম করতে হবে, তো কি করে? ট্যাক্স ইম্পোজ করে। তাই যত বেশি ট্যাক্স ইম্পোজ করবেন সরকারের রেভিনিউ তত বাড়বে। সেই জন্য বলা হয়েছে টু ইমপ্রুভ দ্য পাবলিক রেভিনিউ। সেকেন্ড উদ্দেশ্যটা কি? সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে টু রিডিউস ইনইকুয়ালিটিস বিটুইন রিচ অ্যান্ড পুয়ার। সমাজে না অনেক সংখ্যক ব্যক্তি রয়েছে, কিছু ব্যক্তি রয়েছে রিচ ব্যক্তি, ধনী ব্যক্তি, কিছু রয়েছে পুয়ার ব্যক্তি। তার মানে আমি দেখতে পাচ্ছি ইকোনমিতে কি রয়েছে? একটা অসাম্য রয়েছে, ইনইকুয়ালিটি। এটা কখনোই কাম্য নয়, এটা কখনোই কাম্য নয়। অর্থনৈতিক সাম্য বজায় রাখা এটা গভর্নমেন্টের উদ্দেশ্য। তাহলে যে ব্যক্তির ধনী ব্যক্তি, তার ইনকামের ওপর ট্যাক্স ইম্পোজ করা হলো, তার ইনকামটা অনেকটা কমে গেল, তাহলে একটা সমতা চলে আসবে। এই জন্য সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে ট্যাক্স ইম্পোজ করার মেন উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে টু রিডিউস ইনইকুয়ালিটি বিটুইন রিচ অ্যান্ড পুয়ার। টু রিডিউস ইনইকুয়ালিটি বিটুইন রিচ অ্যান্ড পুয়ার, এই উদ্দেশ্য নিয়ে ট্যাক্স ইম্পোজ করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নাম্বার 3, টু রান দ্য মেশিনারি অফ দ্য স্টেট। এই যে এত বড় ভারতবর্ষ, এত সংখ্যক জনসাধারণ, তাদের ওয়ে অফ লিভিং, স্ট্যান্ডার্ড অফ লিভিংসটা বাড়াবার জন্য, পরিকাঠামো তৈরি করার জন্য, অর্থাৎ রাষ্ট্র নামক এই মেশিনটিকে অপারেট করতে গেলে উই নিড মোর মানি। আমরা কোথা থেকে পাবো? বাই দ্য ইম্পোজিশন অফ ট্যাক্সেস। তাহলে আমাদের থার্ড উদ্দেশ্য হচ্ছে টু রান দ্য মেশিনারি অফ দ্য স্টেট। স্টুডেন্ট, এই প্রশ্নটা বিসিএসে 2015 সালে একবার এসছে। সেটা কি? যে অবজেক্টিভস অফ ট্যাক্সেস। সেখানে 4টা অপশনের মধ্যে একটা অপশন ছিল টু রান দ্য মেশিনারি অফ দ্য স্টেট। তাহলে সামগ্রিকভাবে এই উদ্দেশ্য, অনেক উদ্দেশ্যের মধ্যে মেন 3টে উদ্দেশ্য নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্যাক্সটা ইম্পোজ করেন। কি উদ্দেশ্য? একটা উদ্দেশ্য হচ্ছে টু ইমপ্রুভ দ্য পাবলিক রেভিনিউ, সরকারের আয় বাড়ানোর জন্য। দ্বিতীয় উদ্দেশ্য কি? রিচ অ্যান্ড পুয়ারের মধ্যে অসমতা বাড়ানোর, সাম্যতা আনার জন্য, টু রিডিউস ইনইকুয়ালিটিস, সাম্যতা আনার জন্য ইকোনমিক্সের ট্যাক্স ইম্পোজ করা হয় ইকোনমিতে। আর একটা হচ্ছে কি? রাষ্ট্র এবং মেশিনটিকে অপারেট করতে গেলে আমাদের প্রচুর টাকা দরকার, তাই সরকার ইম্পোজেস ট্যাক্স টু আর্ন মানি ইন অর্ডার টু রান দ্য মেশিনারি অফ দ্য স্টেট। এই 3টে উদ্দেশ্য। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এখান থেকে একটা প্রশ্ন লুকিয়ে আছে, সেটা কি? অবজেক্টিভ অফ ট্যাক্সেস। অপশনটা আমরা কি নেব? সবগুলো নিতে পারি, কিন্তু পরীক্ষায় যেটা অপশনটা সাপোর্ট করেছে টু রান দ্য মেশিনারি অফ দ্য স্টেট। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আমাদের নেক্সট স্লাইড, ডিরেক্ট ট্যাক্স। দেখো, ডিরেক্ট ট্যাক্স অ্যাকচুয়ালি ট্যাক্সকে আমরা যদি দুটো পার্টে ডিভাইড করতে পারি, একটার নাম হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এই দুটো ট্যাক্স, একটা হলো ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আমরা দেখে নিই ডেফিনিশনটা কি। অন দ্য বেসিস অফ ইম্প্যাক্ট অফ ট্যাক্সেস, ট্যাক্সকে আমরা দুটো পার্টে ক্লাসিফাই করেছি, একটার নাম ডিরেক্ট ট্যাক্স, একটার নাম ইনডাইরেক্ট ট্যাক্স। আমরা কি করে ডিফাইন করব? চলো দেখানো যাক। ধরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এ ব্যক্তির ইনকামের ওপর কিছু টাকা আরোপ করেছেন। এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এ ব্যক্তির ওপর কিছু টাকা আরোপ করেছে, এই যে আরোপ করলো ফার্স্ট টাইম, এই ঘটনাকে বলা হচ্ছে ইম্প্যাক্ট অফ ট্যাক্সেস। স্টুডেন্ট, ইম্প্যাক্ট অফ ট্যাক্সেস বলা হচ্ছে। তাহলে ইম্প্যাক্ট অফ ট্যাক্স কাকে বলবো? the tax first time, the tax, the individual on which it has fallen, the individual on which tax has fallen, first time ট্যাক্সটা যার উপর ইম্পোজ করা হচ্ছে, এটাকে বলবো আমরা ইম্প্যাক্ট অফ ট্যাক্সেস, রাইট? ফাইনালি এ ব্যক্তি যদি সেই পরিমাণ ট্যাক্সটা গভর্নমেন্টকে পে করে, ফাইনালি এ ব্যক্তি যদি সেই পরিমাণ ট্যাক্সটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পে করে, তাহলে আমরা সেটাকে বলছি ইনসিডেন্স অফ ট্যাক্সেস, ইনসিডেন্স অফ ট্যাক্সেস, ইনসিডেন্স অফ ট্যাক্সেস। অর্থাৎ আলটিমেটলি ফাইনালি ট্যাক্সটা সরকারকে কে দিচ্ছে, তাকে বলা হচ্ছে ইনসিডেন্স অফ ট্যাক্সেস। ইন কেস অফ ডিরেক্ট ট্যাক্স,
ইন কেস অফ ডিরেক্ট ট্যাক্স এই ইম্প্যাক্ট অফ ট্যাক্সেস, ইনসিডেন্স অফ ট্যাক্স যদি একই ব্যক্তির উপর ইম্পোজ হয় তখন তাকে বলবো ডিরেক্ট ট্যাক্স। ইম্প্যাক্ট অফ ট্যাক্সেস, ইনসিডেন্স অফ ট্যাক্সেস ফল অন দ্য সেম এন্টিটি, তাকে আমরা বলবো ডিরেক্ট ট্যাক্স। আমরা যদি এক্সাম্পল নিই, ধরো ইনকাম ট্যাক্স, ইট ইজ আ টাইপ অফ ডিরেক্ট ট্যাক্স, কারণ যে ব্যক্তি ইনকাম করছে গভর্নমেন্ট তার ইনকামের ওপর ট্যাক্সটা ইম্পোজ করে, সেই ব্যক্তি আর দ্য রেসপন্সিবল এজেন্ট টু মেক পেমেন্ট টু ট্যাক্স দ্য গভর্নমেন্ট, সুতরাং তিনি ট্যাক্সটা পে করবেন, রাইট? সো ইম্প্যাক্ট অ্যান্ড ইনসিডেন্টস fall on the different individual, fall on the same individual, তাকে আমরা বলবো ডিরেক্ট ট্যাক্স। এক্সাম্পলটা কি? তাকে আমরা বলছি, এক্সাম্পলটা হচ্ছে ইনকাম ট্যাক্স। এই ডিরেক্ট ট্যাক্স এখানে লেখা আছে ফার্স্ট যেটা এক্সাম্পল ডিরেক্ট ট্যাক্স, তাহলে ডিরেক্ট ট্যাক্স ইজ এ টাইপ অফ ট্যাক্সেস হোয়ার ইনসিডেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট, fall on the same individual or same entity, তাকে আমরা বলছি ডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স helps to reduce disparities income and wealth of the people। ডিরেক্ট ট্যাক্স কি করে? ব্যক্তির ইনকাম, আয় এবং সম্পদের মধ্যে যে অসমতা সেটা কমিয়ে দেয়। এক্সাম্পল কি দিয়েছি আমরা? ইনকাম ট্যাক্স, দিস ইজ দ্য ডিরেক্ট ট্যাক্স। তাহলে কি পেলাম? ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে পরীক্ষা আসতে পারে, এক্সাম্পলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, যে নিচে চারটে ট্যাক্সের নাম দেওয়া হবে হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ ডিরেক্ট ট্যাক্স। তাহলে আমরা অবভিয়াসলি সেখানে অ্যান্সার করে দেবো ইনকাম ট্যাক্স ইজ দ্য এক্সাম্পল অফ ডিরেক্ট ট্যাক্স। আর ডেফিনেশনটা কি? ইনসিডেন্ট ইম্প্যাক্ট ফল অন দ্য সেম ইন্ডিভিজুয়াল, এটার নাম ডিরেক্ট ট্যাক্স। চলো আমরা নেক্সট স্লাইডে যাই, সেখানে আমরা দেখবো ইনডিরেক্ট ট্যাক্স কাকে বলে। ওকে, আমরা নেক্সট স্লাইড। ইনডাইরেক্ট ট্যাক্স আমরা দেখতেই পাচ্ছি, ইনডাইরেক্ট ট্যাক্স where the incidence, আমরা একটু প্রথমেই বলেছিলাম, where the incident impact of tax do not fall on the same individual, একই ব্যক্তির ওপর কিন্তু পড়ছে না। ব্যাপারটা দেখা যাক, হোয়াট ইজ দিস? সেটা হচ্ছে কি, ধরো করে টাটা সল্ট, আমরা ধরছি টাটা সল্ট একটা লবণের প্যাকেট, তো টাটা সল্ট এই প্যাকেটটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে, দাম হচ্ছে 20 টাকা, প্রোডাকশন করেছে বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 10 টাকার ট্যাক্স ইম্পোজ করলো, তাহলে অ্যাকচুয়াল প্রাইস হলো 30 টাকা। এই যে ট্যাক্সটা সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোডাক্টের ওপর ইম্পোজ করলো, যত প্যাকেট প্রোডাকশন হচ্ছে প্রত্যেকটি প্যাকেটের ওপর সরকার 10 টাকার ট্যাক্স ইম্পোজ করেছে। তাহলে প্রোডাক্টের উপর ইম্পোজ করা মানে কি? প্রোডাক্টের যিনি ওনার, মালিকের উপর ইম্পোজ করা। তাহলে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ট্যাক্স ফল অন দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ফল অন দ্য প্রডিউসার অর দ্য প্রোডাক্ট। মালিক কি করলো, প্রডিউসার কি করলো, চালাকি করে দ্রব্যের দামের সঙ্গে ছিল 20 টাকা দাম, তার সঙ্গে ট্যাক্সটা লিখে রেখে দিল, দ্রব্যটা প্যাকেজিং করে দিল, সেই দ্রব্যটা পাঠিয়ে দেওয়া হলো কোথায়? সেটা পাঠিয়ে দিল হোলসেল ডিস্ট্রিবিউটার, সেখান থেকে চলে গেল রিটেল সেক্টর ডিস্ট্রিবিউটারে, সেখান থেকে যখন হতভাগা কাস্টমার কিনবেন তখন তিনি অ্যাকচুয়ালি ট্যাক্সটা পে করছেন। তাহলে আলটিমেটলি ট্যাক্সটা পে করলো কে? কাস্টমার। অর্থাৎ যিনি ট্যাক্সটা পে করেন, হু মানে বার্ডেন অফ ট্যাক্সেস, হু বিয়ার দ্য বার্ডেন অফ ট্যাক্সেস? কাস্টমার। ফাইনালি ট্যাক্সটা কার পকেট থেকে যাচ্ছে? কাস্টমারের পকেট থেকে। তাহলে ফাইনালি যিনি ট্যাক্সটা পে করেন তাকে আমরা বলি ইনসিডেন্স অফ ট্যাক্স, তাকে আমরা বলবো স্টুডেন্ট ইনসিডেন্স অফ ট্যাক্সেস। আর প্রথম দিকে ফার্স্ট টাইম সরকার যার উপর ট্যাক্সটা আরোপ করেছিল প্রোডাক্টের ওপর, মানে প্রডিউসারের ওপর বা প্রোডাক্টের দ্রব্যের উপর, এখানে দ্রব্যের ওনারশিপকে প্রডিউসার, তাহলে আমরা বলবো ট্যাক্স ইম্পোজড অন দ্য প্রডিউসার। তাহলে এই যে ইম্পোজটা হলো এটার নাম হচ্ছে ইম্প্যাক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইম্প্যাক্ট অ্যান্ড ইনসিডেন্ট ফল অন দ্য ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, অর্থাৎ সরকার আরোপ করছে প্রোডাক্টের ওপর, মানে অ্যাকচুয়ালি উৎপাদকের ওপর। উৎপাদক চালাকি করে দ্রব্যের দামের সঙ্গে লিখে রেখে দিল, যে প্যাকেটে লেখা থাকে না ইনক্লুসিভ অল ট্যাক্সেস, প্যাকেট তৈরি করে এটা পাঠিয়ে দেওয়া হচ্ছে হোলসেল ডিস্ট্রিবিউটার, সেখান থেকে রিটেল স্টোর, সেখান থেকে কাস্টমার যখন কিনছেন তিনি ট্যাক্সটা পে করছেন, তাহলে অ্যাকচুয়াল ট্যাক্সটা পে করলো কে? কাস্টমার। এই জন্য বলা হয়েছে ইম্প্যাক্ট ইনসিডেন্ট
ফল অন দ্য ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, তাকে আমরা কি বলবো? ইনডাইরেক্ট ট্যাক্স। ক্লিয়ার হয়েছে? এটাকে আমরা বলছি ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ডিরেক্ট ট্যাক্সের সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্সের ডিফারেন্সটা কোথায়? ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ইম্প্যাক্ট ইনসিডেন্ট ফল অন দ্য সেম ইন্ডিভিজুয়াল, ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ইম্প্যাক্ট ইনসিডেন্ট ফল অন দ্য ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, রাইট? এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ভালো এক্সাম্পল স্টুডেন্ট, সেলস ট্যাক্স। বর্তমানে জিএসটি চলছে, জিএসটি, এরা সেলস ট্যাক্স, ভ্যাট, জিএসটি, মানে কাস্টমার যখনই কোনো দ্রব্য পারচেস করে তখনই কি ট্যাক্স পে করবে? সেই ট্যাক্সের নাম হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এটা কাস্টমারের পকেট থেকে যায়। চলো দেখা যাক ডেফিনিশন কি বলেছে। আমরা প্রথমেই বলেছিলাম যে ইনসিডেন্ট ইম্প্যাক্ট অফ ট্যাক্স ডু নট ফল অন দ্য সেম ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা ব্যক্তির ওপর পড়ছে, একই ব্যক্তির ওপর কিন্তু পড়ছে না, তাকে আমরা কি বলছি? ইনডাইরেক্ট ট্যাক্স। দিস ট্যাক্স ক্রিয়েট ইনফ্লেশন। দিস ট্যাক্স ক্রিয়েট কেন ইনফ্লেশন? আমরা ইনফ্লেশন মানে কি জানি? দ্রব্যের দাম বৃদ্ধি। অ্যাকচুয়ালি প্রোডাক্টের কস্ট প্রফিট নিয়ে দাম ছিল 20 টাকা, তার ওপর 10 টাকার ট্যাক্স ইম্পোজ হয়েছে, দামটা হয়ে গেল 30 টাকা। তাহলে এই ট্যাক্স অ্যাড করার ফলে দ্রব্যের দামটা বেড়ে গেল। এখান থেকে আমরা অনুমান করতে পারি যে এই ধরনের ট্যাক্স দ্রব্যের দামটা বাড়িয়ে দিয়ে ইকোনমিতে নতুন একটা রোগ তৈরি করতে পারে, তার নাম কি? ইনফ্লেশন, যেটা প্রত্যেককে ক্ষতি করে, রাইট? এক্সাম্পল জিএসটি হতে পারে, ভ্যাট হতে পারে, সেলস ট্যাক্স হতে পারে, যেখানে ইম্প্যাক্ট ইনসিডেন্ট আলাদা ব্যক্তি, ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ইম্প্যাক্ট ইনসিডেন্ট একই ব্যক্তি। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। এরপর আমরা দেখে নেব দুটো ট্যাক্সের মধ্যে মেরিট ডিমেরিট, খারাপ দিক ভালো দিক কি কি আছে, রাইট? চলো আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, নেক্সট স্লাইড। মেরিটস অফ ডিরেক্ট ট্যাক্স, অর্থাৎ মেরিটস অফ ডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্সের মেরিট ভালো দিক কি আছে দেখো। মেরিটটা কি না? ডিরেক্ট ট্যাক্স হেল্পস ইন রিডিউসিং ডিসপ্যারিটিস ইনকাম অ্যান্ড ওয়েলথ অফ দ্য পিপল। স্টুডেন্ট এই কথাটা। আর একটা কি? ডিরেক্ট ট্যাক্স আর বেসড অন এবিলিটি টু পে প্রিন্সিপাল, অর্থাৎ যার ক্ষমতা আছে, যার ট্যাক্স পে করার এবিলিটি আছে, তিনি ট্যাক্সটা পে করবেন। আর একটা কি বলা হয়েছে? এই ট্যাক্সটা ইনকাম ওয়েলথের মধ্যে একটা যে অসামঞ্জস্য, অসমতা, এটা দূর করে। এই দুটোর জন্য আমি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লারিফাই করছি। ধরা যাক ইনকাম ট্যাক্স স্ল্যাব বাজেটে প্রধান অর্থমন্ত্রী আমাদের সামনে এক্সপ্রেস করেছে। সেটা কি? ধরো যে আপ টু 2.5 লাখ, এটা হচ্ছে নীল, কোনো ট্যাক্স লাগবে না। 2.5 লাখ থেকে 5 লাখ 10% ট্যাক্সেস, 5 লাখ থেকে 10 লাখ 20% ট্যাক্স। যদি ইনকামটা গ্রেটার দেন 10 লাখ হয় তাহলে 30% ট্যাক্স, রাইট? তাহলে ইনকাম যত বাড়ছে ট্যাক্সের রেটটাও তত বাড়ছে। এরকম একটা স্ল্যাব অর্থমন্ত্রী বাজেটে ডিসকাস করেছেন। অর্থাৎ ব্যক্তির অ্যানুয়াল ইনকাম যদি 2.5 লক্ষ টাকা হয় তাকে ট্যাক্স পে করতে হবে না, রাইট? তাহলে যাক এ ব্যক্তি তিনি তার মান্থলি ইনকাম 20,000 রুপিস, 20,000। তাহলে অ্যানুয়াল ইনকাম কত হচ্ছে? 12 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 2,40,000। তাহলে অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স স্ল্যাব তাকে কিন্তু ট্যাক্স পে করতে হচ্ছে না, কারণ 2.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড়, তার তো ইনকাম 2,40,000, তাকে ট্যাক্স পে করতে হচ্ছে না, তার ক্ষমতা নেই। নাম্বার 1। নাম্বার বি ব্যক্তির মান্থলি ইনকাম 25,000, তাহলে অ্যানুয়াল ইনকাম কত হবে? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড়, তাহলে 2,50,000 এটা ছাড়। তাহলে অ্যাকচুয়ালি কতর উপর ট্যাক্স পড়ছে? 50,000। এটাকে আমরা বলছি ট্যাক্সেবল ইনকাম। এটাকে আমরা বলছি 50,000 কে আমরা কি বলবো? ট্যাক্সেবল ইনকাম। তাহলে এখন কত পার্সেন্ট ট্যাক্স পড়বে অ্যাকর্ডিং টু দ্যাট স্ল্যাব? আমরা দেখতে পাচ্ছি তার এই 3 লক্ষ টাকা অ্যানুয়াল ইনকামটা কোন ইনকাম স্ল্যাবের মধ্যে পড়ছে? 2.5 থেকে 5 এর মধ্যে। তার ট্যাক্স রেট কত? 10%।
তাহলে 50,000 এর উপর 10% মানে কত হবে? 5,000 টাকা তাকে ট্যাক্স পে করতে হবে। তাহলে আমি দেখলাম এ ব্যক্তির ইনকাম কম, তাকে ট্যাক্স পে করতে হচ্ছে না। তিনি কম আর্থিকভাবে সমর্থ, মানে আর্থিক দিক দিয়ে তিনি অসমর্থ, তার এবিলিটি টু পে কম, তাকে ট্যাক্স পে করতে হচ্ছে না। বি ব্যক্তির ইনকাম বেশি, আর্থিক দিক থেকে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তার এবিলিটি আছে, দ্যাটস ওয়াই ট্যাক্সটাকে পে করছে। তাহলে এখানে যেটা হলো ডিরেক্ট ট্যাক্স আর বেসড অন এবিলিটি টু পে, যে সবাইকে ট্যাক্স পে করতে হয় না, যারা বেশি ইনকাম করবেন গভর্নমেন্টের নির্ধারিত স্ল্যাবের মধ্যে পড়লে তবেই তিনি ট্যাক্স পে করবে। তাহলে আমরা দ্বিতীয়টা বুঝতে পারলাম। আবার এ ব্যক্তির ইনকাম কম, তিনি অপেক্ষাকৃত পুয়ার, বি ব্যক্তির ইনকাম বেশি, তিনি অপেক্ষাকৃত ওনার থেকে ধনী। তো এই যে ইনইকুয়ালিটি, আমরা বি ব্যক্তির ইনকামের উপর ট্যাক্সটা ইম্পোজ করলাম, তার ইনকামটা কমে গেল, রিচ পুয়ার এই তাদের সম্পদের সঙ্গে যে একটা অসামঞ্জস্যতা, এটা কিন্তু অনেকটা রিডিউসড হলো। ইনকাম ট্যাক্সের ভালো দিক হচ্ছে দুটো দিক। এই ট্যাক্স প্রত্যেক মানুষকে পে করতে হয় না, যারা আর্থিকভাবে সবল, যাদের ক্ষমতা আছে, দোজ হু আর এবল টু পে, তারা এই ট্যাক্স পে করবে। আর দু নম্বর কি, এই ট্যাক্সটা ইনকাম আর ওয়েলথের মধ্যে যে অসমতা আছে সেটাকে দূর করার চেষ্টা করে। এটাই হলো ইনকাম ট্যাক্সের মেরিট। তাহলে এখন স্টুডেন্ট আমরা দেখে নেব ডিমেরিটস অফ ইনকাম ট্যাক্স আর ডিমেরিটস অফ ডিরেক্ট ট্যাক্স। অ্যাকচুয়ালি এই ডিরেক্ট ট্যাক্সটা নিয়ে যদি আমরা মেরিট ডিমেরিট ক্যালকুলেশন করি, আমরা কিন্তু নট আন্ডারস্ট্যান্ডেবল। আমরা এক্সাম্পলটাকে সঙ্গে নিয়ে আমরা যদি ক্লারিফাই করি, তাহলে এর মেরিট ডিমেরিটসটা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। আমরা ওই জন্য ডিরেক্ট ট্যাক্সের এক্সাম্পলটাকে নিয়েছি কি, ইনকাম ট্যাক্স। সেই ইনকাম ট্যাক্সটাকে আমরা ইয়ার্ড স্টিক ধরে এটাকে আমরা ক্যালকুলেশন করলাম। ওকে, ঠিক আছে। আমরা নেক্সট চলে যাব ডিমেরিটস অফ ট্যাক্সেস। চলো নেক্সট জায়গায় যাই আমরা, ডিমেরিটস অফ ডিরেক্ট ট্যাক্স। ডিমেরিটস মানে খারাপ দিক কি কি আছে। দেখো, ডিরেক্ট ট্যাক্স অ্যাডভার্সলি অ্যাফেক্ট সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। এটা মানে কি, ইনকাম ট্যাক্সের রেট যদি বেশি হয় তাহলে আমাকে বেশি বেশি ট্যাক্স পে করতে হবে, তাহলে আমি কম কম সেভিংস করতে পারবো। আমার সেভিংসটা ব্যাংকে গিয়ে জমা হলো, ব্যাংক ওই টাকাটা নিয়ে আরেকজন শিল্পপতিকে লোন দেবে, তিনি গিয়ে ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্ট করলে প্রোডাকশন বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে, ইনকাম ইকোনমিক গ্রোথের চাকাটা ঘুরতে শুরু করবে। যদি ইনকাম ট্যাক্স রেটটা বেশি হয়ে যায় তাহলে আমাকে বেশি বেশি ট্যাক্স পে করতে হবে, আমার হাতে কম কম টাকা থাকবে সেভিংস করার, তাহলে সেভিংসটা কমে যাবে। সেভিংস কমে গেলে ইনভেস্টমেন্টটাও কমে যাবে, ইনভেস্টমেন্ট কমে গেলে জিডিপি উৎপাদনটা ব্যাহত হবে। টোটাল ইকোনমিক যে সংবহনতন্ত্র, উৎপাদন, তার জন্য এই বিনিয়োগ ইনভেস্টমেন্ট, তার জন্য যে প্রোডাকশন, তার জন্য যে কর্মসংস্থান, তার জন্য যে অর্থনৈতিক বৃদ্ধি, এই যে একটা সংবহনতন্ত্র ইকোনমিক্সের, এটা কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে। সেই জন্য এটা খারাপ দিক কি, বেশি ইনকাম ট্যাক্স মোটেই ডিজারেবল নয়, সেটা আমাদের সেভিং ইনভেস্টমেন্টের প্রসেসটাকে ড্যামেজ করে দেয়। তো সেকেন্ড কি দেখে নিই, কর্পোরেশন ট্যাক্স ডিসকারেজ। আমাদের সেকেন্ড যেটা আছে, কর্পোরেশন ট্যাক্স ডিসকারেজ দোজ ইন্ডাস্ট্রি ফার্ম হুইচ প্রডিউস এসেন্সিয়াল গুডস। অ্যাকচুয়ালি কর্পোরেশন ট্যাক্সটাও হচ্ছে ওয়ান টাইপ অফ এক্সাম্পল অফ ডিরেক্ট ট্যাক্স। কারণটা কি, যে কোম্পানি রেজিস্টার্ড কোম্পানি উৎপাদন করলো, বিক্রি করলো, প্রফিট করলো, নেট প্রফিটের উপর যে ট্যাক্স, সেটা কর্পোরেশন ট্যাক্স। অনেক কোম্পানি এসেন্সিয়াল দ্রব্য তৈরি করে। এসেন্সিয়াল দ্রব্যটা কি বলো তো দেখি? এসেন্সিয়াল দ্রব্যটা হচ্ছে লাইফ সেভিং ড্রাগ, ধরো মেডিসিন, এটা অতটা ভালো কোম্পানি, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কর্পোরেশন ট্যাক্সটা 30%। তার মানে কোম্পানিগুলো বুঝে যাচ্ছে যে ডাইরেক্ট ট্যাক্সটা অনেকটা বেশি। চায়নাতে কর্পোরেশন ট্যাক্স 15%, তাহলে সব কোম্পানি ইন্ডিয়া থেকে টাউনায় চলে যাবে, কারণ সেখানে কর্পোরেশন ট্যাক্সটা কম, আমাদের এসেন্সিয়াল প্রোডাকশনটা ড্যামেজ হয়ে যাবে। দ্যাটস ওয়াই ডিরেক্ট ট্যাক্স এক্সাম্পল, আর একটা এক্সাম্পল পেলাম কর্পোরেশন ট্যাক্স, যে ট্যাক্সটা কোম্পানির প্রফিটের ওপর ডিপেন্ড করে, প্রফিট বেশি হলে বা রেজিস্টার্ড কোম্পানি তার নেট প্রফিটের ওপর যে ট্যাক্সটা পে করে তাকে কর্পোরেশন ট্যাক্স, এটা ডিরেক্ট ট্যাক্স এক্সাম্পল। এটা বেশি হলে কোম্পানি এখানে প্রোডাকশন করবে না, আমাদের এসেন্সিয়াল গুডসের প্রোডাকশনটা ড্যামেজ হয়ে যাবে। তাহলে এই দুটো মূলত আমরা ডিমেরিটস পাচ্ছি
একটা হচ্ছে আমাদের সেভিংস কমে যাবে, বিনিয়োগ কমে যাবে। 2 নম্বরটা কি দেখলাম না এসেনশিয়াল গুডসের প্রোডাকশনটা হ্যাম্পার্ড হবে। এই দুটো হচ্ছে ডিমেরিটস ট্যাক্স। ওকে, আমরা নেক্সট চলে যাব ইনডাইরেক্ট ট্যাক্সের মেরিট ডিমেরিট দেখে নি কি আছে। ওকে, আমরা দেখে নেব মেরিটস অফ ইনডাইরেক্ট ট্যাক্স। দেখো ইনডাইরেক্ট ট্যাক্স, অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট ট্যাক্সের ভালো দিক মানে মেরিট দিকটা কি আছে এইভাবে ভাবলে কিন্তু আমরা বুঝতে পারবো না, কিন্তু একটা এক্সাম্পলকে সামনে রেখে যদি মুভ করি আমরা কিন্তু বুঝতে পারবো। আমরা দেখেছি যে ইনডাইরেক্ট ট্যাক্স এক্সাম্পল কি হবে, সেলস ট্যাক্স। সেলস ট্যাক্স ইজ দ্য এক্সাম্পল অফ ইনডাইরেক্ট ট্যাক্স। সো সেলস ট্যাক্সটার ক্ষেত্রে দেখা যাক, দিস ট্যাক্স রিচেস দ্য পকেট অফ অল ইনকাম গ্রুপ। অ্যাকচুয়ালি আমরা একটু আগেই দেখালাম যে টাটা সল্টের প্যাকেট, এই যে টাটা সল্ট, আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম টাটা সল্টে, সেখানে আমরা দেখিয়েছিলাম যে দ্রব্যের দামটা 20 টাকা, 10 টাকা তার একটা ট্যাক্স রাখা হয়েছে। উৎপাদন করলে যে ট্যাক্সটা নেয় না সেই ট্যাক্সের নাম হচ্ছে এক্সাইজ ডিউটি, এটা দিতেই হবে এক্সাইজ ডিউটি। তো 30 টাকা। তাহলে এখানে দেখি আমরা যদি ধনী ব্যক্তির পরিবার থেকে টাটা সল্ট কেনেন তিনিও 30 টাকা পে করবে, তার মানে সেখানে 10 টাকার ট্যাক্স লুকিয়ে আছে। আবার যদি গরিব মানুষ তথাকথিত প্রান্তিক মানুষ যাদের ইনকাম কম ধনী ব্যক্তির তুলনায় তিনিও যখন পারচেস করবেন তখনও তিনি 30 টাকায় পে করবেন। তার মানে সেলস ট্যাক্স বা ইনডাইরেক্ট ট্যাক্স সবারই পকেট সমানভাবে কাটে, ধনী দরিদ্র বলে কিছু মানে না। যেটা ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে হয়েছিল, পুয়ার ব্যক্তি ওই স্ল্যাবের মধ্যে না পড়লে তিনি ট্যাক্স পে করবে না, ধনী ব্যক্তিকে ট্যাক্স পে করতে হয়। কিন্তু এখানে রিচ পুয়ার এবিলিটি টু পে প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই নয়, যারাই দ্রব্য পারচেস করবে প্রত্যেককে দিতে হবে, হোয়াট এভার বি দ্য ইকোনমিক পজিশন অফ দ্য ইন্ডিভিজুয়াল, রিচ ইদার পুয়ার ব্যক্তি। ওকে, সেকেন্ড যেটা হচ্ছে দিস ট্যাক্স হ্যাভ দ্য গ্রেট মেরিটস অফ চেকিং দ্য কনজামশন অফ হার্মফুল গুডস। অর্থাৎ ক্ষতিকারক দ্রব্যের হাত থেকে মানুষকে সরিয়ে আনতে গেলে এই ট্যাক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সরকার বলছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অনেক অ্যাড দিচ্ছে, বিভিন্ন রকম প্রশাসনিকভাবে তৎপরতা নিচ্ছেন, প্রশাসনিকভাবে জনগণকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছেন, জনগণ কিন্তু শুনছেন না। তাহলে গভর্নমেন্ট বাধ্য হয়ে কী করলো, সিগারেটের ওপর ট্যাক্সটা বাড়িয়ে দিল। অনেক সংখ্যক ব্যক্তির দাম এত বেড়ে গেছে হয়তো নিজেকে অ্যাবস্টেন ফ্রম দ্য কনজামশন অফ দিস হার্মফুল প্রোডাক্ট। তাহলে ক্ষতিকারক দ্রব্যের হাত থেকে জনগণকে সরিয়ে আনতে গেলে ইনডাইরেক্ট ট্যাক্স সব থেকে গুরুত্বপূর্ণ ট্যাক্স। এই হচ্ছে দুটো ভালো দিক। আমরা চলে যাব স্টুডেন্ট নেক্সট জায়গাতে, সেটা কি, সেটা হলো ডিমেরিটস অফ ইনডিরেক্ট ট্যাক্স। ডিমেরিটস মানে কি বলবো এখানে, ডিমেরিটস ইনডাইরেক্ট ট্যাক্সের খারাপ দিকগুলো কি কি আছে। দেখো ইনডাইরেক্ট ট্যাক্স আর রিগ্রেসিভ, এই রিগ্রেসিভ কথাটা অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে অ্যান্টি পুয়ার, যেটা প্রান্তিক মানুষ তথাকথিত যাদের লো ইনকাম প্রান্তিক মানুষকে গভীরভাবে আঘাত করে, রাইট। সেলস ট্যাক্সের ক্ষেত্রে দেখো আমরা মূলত সব দ্রব্যই এসেনশিয়াল দ্রব্য সব ধরনের মানুষই পারচেস করে। এই টাটা সল্টের ক্ষেত্রে যদি আমরা ধরে আনি, মানে ব্যাপারটাকে যদি আমরা সামনে আনি, সেখানে দেখলাম সব ধরনের মানুষ, সমাজের সকল স্তরের মানুষ সেই দ্রব্যটা পারচেস করছে, সবাইকে সেম পরিমাণ ট্যাক্স পে করছে। কিন্তু ধনী ব্যক্তির ক্ষেত্রে ট্যাক্সটা অতটা হয়তো এফেক্ট করতে পারে না, কিন্তু পুয়ার ব্যক্তির ক্ষেত্রে এই ট্যাক্সটা অ্যাডভার্সলি এফেক্ট করে। সুতরাং এই যে অ্যান্টি পুয়ার সিস্টেম, এটার নামই হচ্ছে রিগ্রেসিভ। যে ট্যাক্স পুয়ারকে খুব ক্ষতিগ্রস্ত করে, অ্যাডভার্সলি এফেক্ট করে, তাকে আমরা বলি রিগ্রেসিভ ট্যাক্স। সেলস ট্যাক্স সব থেকে বেশি ক্ষতি করে পুয়ার ব্যক্তিকে। নেক্সট হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স আর ইনফ্ল্যামেটরি, ইনফ্লেশনারি। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ইনফ্লেশন? একটু আগেই দেখে গেলাম সেলস ট্যাক্স দ্রব্যের দামের সঙ্গে যুক্ত হয়ে যায়, দ্রব্যের দামটা বাড়িয়ে দেয়। ইনফ্লেশন একটা ডিজিজ, যে ডিজিজে মানুষের ক্রয় ক্ষমতা, পারচেসিং পাওয়ার, রিয়েল ইনকাম সব কমে যায়, টাকার মূল্য কমে যায়, মানুষ খেতে পারে না। আমরা দেখেছি কোভিডের পর সব থেকে বড় রোগ ইনফ্লেশন, গোটা বিশ্বকে গ্রাস করেছে, রাইট। তো সেখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনেক স্টেপ নিয়েছেন এই ইনফ্লেশনটাকে দূর করার জন্য, এখনো স্টেপ নিয়ে যাচ্ছেন। তো যাই হোক,
এই ইনডাইরেক্ট ট্যাক্সের সব থেকে খারাপ দিক হচ্ছে যে এই ট্যাক্স দ্রব্যের দামটাকে বাড়িয়ে দেয়, ইনফ্লেশনটা ক্রিয়েট করে। ক্লিয়ার? তাহলে যদি আমরা এই যে মেরিটস এবং ডিমেরিটস বোথ ট্যাক্স, ডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্স, এটা যদি আমরা শিখলাম, এখান থেকে ভালো প্রশ্ন সিজিএল এর প্রশ্নটা কি আসবে বা বিসিএস এর ক্ষেত্রে কি প্রশ্ন আসতে পারে, যেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্স ক্রিয়েট ইনফ্লেশন? নাম্বার 1 direct tax, number 2 indirect tax, both of these, none of the above। যদি এরকম পড়ে থাকে যে কোন ট্যাক্স ইনফ্লেশনটা ক্রিয়েট করে, তাহলে আমরা বলবো ইনডিরেক্ট ট্যাক্স, মানে সেলস ট্যাক্স, দ্রব্যের দামের সঙ্গে যুক্ত হয়ে এটা ক্রিয়েট করে। কিন্তু ডিরেক্ট ট্যাক্স ইনফ্লেশনটা কমিয়ে দেয়, কারণ ডিরেক্ট ট্যাক্স যদি বেড়ে যায়, ইনকাম ট্যাক্স যদি বেড়ে যায়, জনগণকে বেশি বেশি ট্যাক্স পে করতে হয়, জনগণের হাতে টাকার পরিমাণটা কমে যায়, তিনি বেশি ডিমান্ড করতে পারেন না, ডিমান্ড যদি না করে অটোমেটিক্যালি দ্রব্যের দামটা কমে যাবে। ক্লিয়ার? সো ইনফ্লেশনের জন্য বেশি রেসপন্সিবল ট্যাক্স কোনটা, কোন ধরনের ট্যাক্স সব থেকে বেশি দায়ী, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স নয়। ডিরেক্ট ট্যাক্স ইনফ্লেশনকে কমায়, ইনডাইরেক্ট ট্যাক্স ইনফ্লেশনকে বাড়িয়ে দেয় দ্রব্যের দামের সঙ্গে যুক্ত হয় বলে। ঠিক আছে? তাহলে এই যে আমরা মেরিট ডিমেরিটস দুটো ট্যাক্স আলোচনা করলাম, সেখান থেকে ভালো একটা প্রশ্ন পাওয়া যায়, সেটা হচ্ছে কোন ধরনের ট্যাক্স ইনফ্লেশনটা ক্রিয়েট করতে পারে। রাইট? চলো স্টুডেন্ট, আমরা নেক্সট জায়গায় যাব। দেখি নেক্সট, ট্যাক্স ইলাস্টিসিটি। এই যে এতক্ষণ ধরে ট্যাক্স নিয়ে আমরা বললাম, এরপর হচ্ছে ট্যাক্স ইলাস্টিসিটি বলতে কি বোঝায়, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ট্যাক্স ইলাস্টিসিটিস। দেখা যাক কি বলেছে। ইট ইজ দ্য মেজার অফ ডিগ্রি অফ রেসপন্সিভনেস of the change in tax collection and due to change in tax rate. Responsiveness of tax collection due to change in tax rate. ট্যাক্স রেটের পরিবর্তন হলে ট্যাক্স কালেকশনের কি পরিবর্তন হবে, কতটা পরিবর্তন হবে, এটা আমরা জানতে পারবো কোথা থেকে, ট্যাক্স ইলাস্টিসিটি থেকে। একটা এক্সাম্পলে বলে দিই, ধরো এখন ট্যাক্সের রেট হচ্ছে, ধরা যাক ট্যাক্সের রেট এখন 10%, এটা হচ্ছে রেট। মিস্টার এ তার ইনকাম 100 টাকা, মিস্টার বি তার ইনকাম 200 টাকা। আমি এক্সাম্পলে বলছি, অ্যানুয়াল ইনকাম 100, বি এর অ্যানুয়াল ইনকাম 200। এখন ইনকাম ট্যাক্সের রেট হচ্ছে কত, 10%। তাহলে এ ব্যক্তির কাছ থেকে 10% হলে কত টাকা কালেকশন করা হবে, ₹10। বি ব্যক্তির কাছে কত কালেকশন হবে, ₹20। তাহলে টোটাল কালেকশনটা কত হচ্ছে, 30 টাকা। বেশ, জিডিপি বাড়লো, মানুষের ইনকাম বাড়ছে, জিডিপি বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে, ইনকাম বাড়ছে, সরকার ট্যাক্স রেটটাকেও বাড়িয়ে দিল। ধরা যাক এ ব্যক্তির এখন ইনকামটা বেড়ে হয়ে গেছে 400 টাকা, 400 টাকা। বি ব্যক্তির ইনকাম বেড়ে হয়ে গেছে 600 টাকা। এখন ট্যাক্স রেটটা হয়ে গেল 20% ট্যাক্স রেট। তাহলে এ ব্যক্তির ক্ষেত্রে কত কালেকশন হবে, 80। বি ব্যক্তির ক্ষেত্রে কত কালেকশন হবে, 120। তাহলে টোটালটা কত হচ্ছে, 200। তাহলে এই যে কনসেপ্টটা, ট্যাক্স রেটটা চেঞ্জ হলো 10 to 20। ওকে, তার জন্য ট্যাক্স কালেকশনের কতটা পরিবর্তন, অর্থাৎ এই যে 200 টাকা, 30 টাকা প্রথমে ছিল 30 টাকা কালেকশন, এখন হয়ে গেল 200 টাকা। তার মানে কি, ইম্প্যাক্ট অফ ট্যাক্স কালেকশন ডিউ টু চেঞ্জ ইন ট্যাক্স রেট, এটা যে কনসেপ্টের মাধ্যমে আমরা এক্সপ্লেন করতে পারি, তার নাম ট্যাক্স ইলাস্টিসিটি। ক্লিয়ার? অর্থাৎ ইম্প্যাক্ট অফ ট্যাক্স রেট, ইম্প্যাক্ট অফ চেঞ্জ ইন ট্যাক্স রেট অন ট্যাক্স কালেকশন, এটাকে ডিফাইন করা হয় যে কনসেপ্ট দিয়ে, তার নাম হচ্ছে ট্যাক্স ইলাস্টিসিটিস। ওকে, তো ট্যাক্স ইলাস্টিসিটি ইজ কনসিডার্ড এ বেটার ইন্ডিকেটর টু মেজার দ্য ট্যাক্স রেসপন্সিভনেস। অর্থাৎ এটা দিয়ে আমরা কি মেজার করতে পারি, যে ট্যাক্স দেবার বা ট্যাক্স রেভিনিউ আর্ন করার বা ট্যাক্স রেভিনিউ কতটা আর্ন হবে, অর্থাৎ ট্যাক্স রেট বাড়লে জনগণের ট্যাক্স দেবার কতটা দিতে পারবেন, আর্জ কতটা, রেসপন্সিভ তারা কতটা, এটা আমরা আনতে পারি। ওকে, তো এই হচ্ছে ট্যাক্স ইলাস্টিসিটিস।
কার সঙ্গে কার রিলেশনশিপ আছে সেটা একবার জানতে হবে। নেক্সট হচ্ছে লাফার কার্ভ ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ট্যাক্স ইলাস্টিসিটি। এটা কি দেখো, আচ্ছা আমরা এই এক্সাম্পল ধরি যে ধরো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ট্যাক্স রেটটা বাড়লে সবাই ট্যাক্স পে করবে, কিন্তু স্টুডেন্ট যদি মনে করো ট্যাক্স রেটটা বেড়ে 70% হয়ে গেল, দেখা যাবে এ ব্যক্তিও ট্যাক্স দিচ্ছে না, বি ব্যক্তিও ট্যাক্স দিচ্ছে না। তার মানে হাই ট্যাক্স রেট, সবাই কর ফাঁকি দেবার চেষ্টা করছে, গভর্নমেন্টের কালেকশনটা কমে গেছে, তাই না? তাহলে সরকার যত খুশি ট্যাক্স বাড়াতে পারবেন, এটা কিন্তু এরকম জনবিরোধী সিদ্ধান্ত সরকার নিতে পারে না। তাহলে যে পরিমাণ ট্যাক্স রেট গভর্নমেন্টকে অপটিমাম লেভেলে রেভিনিউ দেয়, কারণ এই যে ট্যাক্স রেটটা বরাবর একটা অপটিমাম রেট আছে, যে রেট পর্যন্ত বাড়ালে অপটিমাম লেভেলে রেভিনিউ আর্ন করা যাবে, সেটা কতটা, সেই রেটটা কত, সেটা আমরা জানতে পারবো লাফার কার্ভ থেকে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি দেখলাম, ট্যাক্স ইলাস্টিসিটিস থেকে লাফার কার্ভটা কি পেলাম, এটা পেলাম যে আমরা পেয়েছি যে ট্যাক্স রেটটা চেঞ্জ হলে সব জনগণ সব সময় অ্যাকসেপ্ট করবে, ট্যাক্স পে করবে এমন কথা নয়। একটা নির্দিষ্ট রেট আছে, যে রেটের পরে যদি ট্যাক্স রেট বাড়তে থাকে জনগণ ট্যাক্স পে করবে না, গভর্নমেন্ট গেটস লেস রেভিনিউ দেন আর্লিয়ার। ঠিক আছে, সেটা কোন রেট এটা আমরা জানতে পারবো লাফার কার্ভ থেকে। লাফার কার্ভ থেকে ইনডাইরেক্টলি আমরা একটা ব্যাপার বুঝতে পারছি যে ট্যাক্স রেট এবং গভর্নমেন্ট রেভিনিউর মধ্যে একটা রিলেশনশিপ দেখায় লাফার কার্ভ। চলো আমরা নেক্সট স্লাইডে দেখতে পাবো আমাদের লাফার কার্ভটা কি ব্যাপারটা। লাফার কার্ভ, লাফার কার্ভ বলেছে লাফার কার্ভ was developed by the economist Arthur Laffer. The theory analyzes the relationship between tax rate and tax revenue collected by the government. এই যে লিটারালি লিঙ্গুইস্টিক ওয়েতে লেখা আছে, ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যদি আমরা এটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করি তাহলে এটা আরো ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হবে। ধরা যাক সেটা কি না, এটা দুটো জিনিস রিপ্রেজেন্ট করছে। একদিকে লিখছি আমরা ট্যাক্স রেট, আর একটা লিখছি ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স রেট আর ট্যাক্স রেভিনিউ বা গভর্নমেন্ট রেভিনিউ বললেও ক্ষতি নেই। ধরা যাক 0% ট্যাক্স রেট, তাহলে গভর্নমেন্টের রেভিনিউ 0 হবে। ওকে, গভর্নমেন্টের রেভিনিউটা 0 হবে। 10% রেটটা বাড়লো, 10%, তাহলে গভর্নমেন্টের রেভিনিউ একটু বাড়লো। মানে এই যে গভর্নমেন্টের রেভিনিউ বা ট্যাক্স রেভিনিউটা বাড়ছে, দিস ইজ ইন্ডিকেটেড বাই আপওয়ার্ড অ্যারো, মাইন্ড ইট। আচ্ছা, এরকম বাড়তে বাড়তে ধরো 30% ট্যাক্স হলো, তাহলে রেভিনিউ আরো বাড়লো, ডবল অ্যারো দিচ্ছে আমরা, আপওয়ার্ড অ্যারো। এই ডবল অ্যারোই বুঝিয়ে দিচ্ছে রেভিনিউটা বাড়ছে। এরকম বাড়তে বাড়তে ট্যাক্সের রেটটা 50% হয়ে গেল, 50%, তাহলে অনেক জনসাধারণ ট্যাক্স পে করবে না, কর ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, গভর্নমেন্টের রেভিনিউ কমে যাবে। এই কমাটাকে আমি একটা আরো দিচ্ছি, আগে ছিল দুটো এখন একটা। এইভাবে বাড়তে বাড়তে ট্যাক্সের রেট ধরো 100% হয়ে গেল, তাহলে অনেক সংখ্যক বেশিরভাগ সব জনসাধারণ, বেশিরভাগ কেন সব জনসাধারণ ট্যাক্স পে করবে না, সুইস ব্যাংকে টাকাটা রেখে দেবে, গভর্নমেন্টকে ইনকাম ডিসক্লোজ করবে না, গভর্নমেন্টের রেভিনিউ জিরো, আবার জিরো হয়ে যাবে। তাহলে এই যে প্রথম দিকে ট্যাক্স রেটটা বাড়লে রেভিনিউ বাড়ছে, প্রথম দিকে ট্যাক্স রেট বাড়লে রেভিনিউ বাড়ছে, একটা নির্দিষ্ট লেভেলের পরে ট্যাক্স রেট বেড়ে গেলে গভর্নমেন্টের রেভিনিউ আলটিমেটলি ডিক্রিজ করছে, জনগণ ইনসেন্টিভ পাচ্ছে না ট্যাক্স পে করার। এই সম্পর্কটাকে একটা গ্রাফিক্যালি, মানে এই ব্যাপারটাকে আমরা বলেছি লাফার কার্ভ। এই যে দ্য থিওরি অ্যানালিসিস দ্য রিলেশনশিপ বিটুইন ট্যাক্স রেট অ্যান্ড ট্যাক্স রেভিনিউ কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট। কি বলেছে, there is an optimum tax rate, which maximizes total government tax revenue. এই যে আমার এক্সাম্পলে বলতে গেলে 30% গভর্নমেন্টের রেভিনিউটা ডবল অনেকটা বেড়েছে।
এ হাইক ইন দ্য রেট বিয়ন্ড দ্য অপটিমাল রেট, এরপরে 30 পরে যদি আবার রেটটা বাড়ানো হয়, would act as a disincentive for the business activities and investment activities. তারপরে হলে কিন্তু আর কেউ ট্যাক্স দেবে না, কারণ বেশি ট্যাক্স রেট হয়ে গেলে বেশি বেশি ট্যাক্স পে করতে হবে, তাহলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারবে না। সব টাকা যদি ট্যাক্স গভর্নমেন্টকে ট্যাক্স দেয় তাহলে ইনভেস্টমেন্ট প্ল্যানটা ড্যামেজ হয়ে যাবে, রাইট? তো এটারই আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি তাহলে আমাদের এই এক্সাম্পলটা কিন্তু খেয়াল রাখতে হবে স্টুডেন্ট, যে ট্যাক্স রেট প্রথম দিকে বাড়ছে, রেভিনিউটাও বাড়ছে, একটা নির্দিষ্ট সীমার পরে আর কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। ট্যাক্স রেট বাড়লে অনেক ব্যক্তি ট্যাক্স কর ফাঁকি দিচ্ছে, গভর্নমেন্টের রেভিনিউ কমে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে লাফার কাপ। এই প্রশ্নটা এবারে বিসিএস লাস্ট বিসিএস মেন পরীক্ষা এলো আমাদের, লাস্ট বিসিএস মেন পরীক্ষায় লাফার কাপ কি ইন্ডিকেট করে, খুব গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেন্সটা, মানে ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট বোথ বিসিএস সিজিএল দুটো ক্ষেত্রেই কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাফার কাপ কি ইন্ডিকেট করে, জাস্ট এটুকু বেশ। আমরা এটা তথ্য নিয়ে বোঝালাম, কিন্তু এর যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি হবে চলো আমরা নেক্সট স্লাইডে দেখতে পাবো। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি, এই যে লাফার কার্ভ, এটা দেখতে পাচ্ছি আমরা। এই লাফার কার্ভের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যে এদিকে মেজার করছি ট্যাক্স রেভিনিউ, এটা মেজার করছি ট্যাক্স রেট। দেখো প্রথম দিকে যদি ট্যাক্স রেটটা বাড়ছে তো রেভিনিউটাও বাড়ছে। এই ট্যাক্স রেটে ধরা যাক একটা টি% ট্যাক্স রেটে, এই ট্যাক্স রেটে অপটিমাল গভর্নমেন্ট রেভিনিউ পাচ্ছে, তারপরে ট্যাক্সটা যদি বেড়ে যায় T+1% T+2% যদি বাড়াই, তাহলে রেভিনিউটা আস্তে আস্তে ফল করছে, এই যে ফল করছে, এবং আলটিমেটলি যখন 100% ট্যাক্স রেট, সেখানে গভর্নমেন্টের রেভিনিউটা 0। এই কার্ভটা হচ্ছে এরকম একটা শেপ, এটার নাম হচ্ছে লাফার কার্ভের শেপটা। এটা এখানেই বলা হয়েছে লাফার কার্ভ অ্যানালিসিস দ্য ইম্প্যাক্ট অফ ট্যাক্স রেট ফ্রম 0% to 100%। এই যে 0% to 100%, at a 0% tax rate tax revenue would obviously be 0। ট্যাক্স রেট তো নেই, তাহলে গভর্নমেন্টে কোনো রেভিনিউ আসবে না, এই জন্য লেখা হয়েছে 0% ট্যাক্স রেটে ট্যাক্স রেভিনিউ উড বি 0। as tax rate increase, যত ট্যাক্স রেটটা বাড়ছে from the low level, এই যে লো লেভেল থেকে বাড়ছে, ট্যাক্স রেভিনিউ কালেক্টেড উড ইনক্রিজ, এটাও বাড়ছে। ইভেনচুয়ালি পরবর্তীকালে ইফ দ্য ট্যাক্স রেট রিচ 100%, যখন ট্যাক্স রেটটা 100% পড়ছে, at the right on the লাফার কার্ভ ডান দিকে, পিপল উড চুজ নট টু ওয়ার্ক, পিপল কাজ করা থামিয়ে দেবে, কারণ তারা জানে যে কাজ করব ইনকাম করব সব টাকাটাই তো সরকার ট্যাক্সে নিয়ে নেবে, কাজ করে কি লাভ আছে, কাজ করব না ইনকাম করব না ট্যাক্স 0 হয়ে যাবে, অনেকে ট্যাক্স দেবে না, কর ফাঁকি দেবে। এই হচ্ছে লাফার কার্ভ, ঠিক আছে? তাহলে চলো লাফার কার্ভ নিয়ে আমরা এতক্ষণ ধরে যে বোঝালাম, আমরা দুটো এখানে একটা ভালো প্রশ্ন পেয়েছি যে ট্যাক্স লাফার কার্ভ কি ইন্ডিকেট করছে, জাস্ট রিলেশনশিপ বিটুইন ট্যাক্স রেট অ্যান্ড গভর্নমেন্ট রেভিনিউ, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ লাফার কার্ভ। আমরা নেক্সট জায়গায় চলে যাব, দেখি নেক্সট ক্লাসে কি আছে, নেক্সট স্লাইডে। আচ্ছা, এরপর আসছে আমরা ইনকাম ট্যাক্স। আমরা প্রথমেই বলেছিলাম আমাদের মেইন যে আলোচনার বিষয়টি ছিল প্রথম দিকে, ট্যাক্স সম্পর্কে অনেকটা তথ্য দিয়েছি আমরা। নেক্সট ডিরেক্ট ট্যাক্সের মানে মাচ মোর ইম্পর্টেন্ট এক্সাম্পল ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কয়েকটা প্রশ্ন ইনকাম ট্যাক্স থেকে সিজিএল পরীক্ষা বেশি আসছে। ইনকাম ট্যাক্স সেটা কি, এটা আমরা আজ দেখাবো। আবার এটাও দেখেছি চাকরি পাওয়ার পরে আমাদের এমপ্লয়ি মানুষ ইনকাম করেন, ইনকামের পর কত টাকা ট্যাক্স পে করতে হবে, কখন পে করতে হবে, কাকে পে করতে হবে, এই নিয়ে একটা আমাদের মধ্যে ব্যাক অফ মাইন্ডে চিন্তা ভাবনা চলে। সেখানে অনেক কিছু তথ্য দেখতে পাই, টিডিএসটা কি, টিসিএসটা কি, রাইট, অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে, ট্যাক্সের স্ল্যাবটা কি, ট্যাক্স রেট কারা নির্ধারণ করে, কোন কোন মিনিস্ট্রি যুক্ত আছে, রেটগুলো কোন অ্যাক্টে নির্ধারণ করা হয়, ট্যাক্সের স্ল্যাব কি আছে, হাউ টু ক্যালকুলেট ট্যাক্স, কোন ফর্মে কি কি ফর্ম ফিল আপ করতে হয়, সেই সমস্ত তথ্য নিয়ে আমাদের নেক্সট আলোচনা ইনকাম ট্যাক্স, রাইট। আমরা ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা করছি।
যে হোয়াট ইজ ইনকাম ট্যাক্স। আমরা স্টুডেন্ট এই লেখাটা দেওয়ার আগে আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নিই। ধরা যাক আমাদের যে ইনকাম ট্যাক্স স্ল্যাব কত থেকে কত ইনকাম হলে কি ট্যাক্স পড়বে, এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে কে, এটা রেটটাকে নির্ধারণ করে কে, সেটা নিয়ে আমরা দেখাবো। অর্থাৎ ট্যাক্স রেট কত হবে এটা অর্থমন্ত্রী বাজেট যেদিন ডেলিভার্ড করছে লোকসভায় সেদিন উনি তথ্যটা আমাদের সামনে প্রকাশ করেন। সেই তথ্যের মতো একটা এক্সাম্পল আমি নিচ্ছি। ধরা যাক যে আপ টু 3 লাখ এই পর্যন্ত ইনকাম করলে জনগণকে কোনো ট্যাক্স পে করতে হবে না। 3 লাখ থেকে 5 লাখ পর্যন্ত ইনকাম ট্যাক্স রেট 10%। 5 লাখ থেকে 10 লাখ ট্যাক্স রেট হচ্ছে 20%। যদি ইনকাম গ্রেটার দেন 10 লাখ হয় তাহলে 30% ট্যাক্স। এই যে স্ল্যাব অর্থমন্ত্রী বাজেটে ডিসক্লোজ করেছেন। এখান থেকে আমার আলোচনার সূত্রপাত। দেখো সেটা কি, প্রথম হচ্ছে যে এই যে 3 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ এটাকে বলে ট্যাক্স বেস, দ্যাট ইজ কল্ড ট্যাক্স বেস। আর এই যে 10% 20% এটাকে বলে ট্যাক্স রেট। এই রেটগুলো কে নির্ধারণ করে, এটা আমার প্রশ্ন। এটাই পরীক্ষার প্রশ্ন থাকে যে হু ডিটারমাইন দ্য ইনকাম ট্যাক্স রেট। হু না, মানে কার মাধ্যমে নির্ধারণ করা হয়? ফিনান্স অ্যাক্টের মাধ্যমে এই রেটগুলো নির্ধারণ করা হয়, রাইট? ফিনান্স অ্যাক্টের মাধ্যমে এই রেটটা নির্ধারণ করা হচ্ছে। তাহলে দেখো ট্যাক্স বেস যত বাড়ছে রেট অফ ট্যাক্স কিন্তু তত বাড়ছে, মানে অনেকটা প্রগ্রেসিভের মতো বাড়ছে। ক্লিয়ার? তাহলে এই যে পুরো ব্যাপারটা, ইনকাম ট্যাক্স হচ্ছে একটা ডিরেক্ট ট্যাক্স। এক্সাম্পল, ডিরেক্ট ট্যাক্সের অ্যাপেক্স বডি, তার নাম সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। উনি এই ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে সমস্ত রেটকে রেগুলেট করেন। উনি রেগুলেশনের দায়িত্বে আছেন। উনি হচ্ছেন অ্যাপেক্স বডি, উনি রেগুলেট করেন। ওনার রেগুলেশনের উপর ভিত্তি করে বেশ ওনার তৈরি করা নিয়মগুলোকে আমাদের দেশে অ্যাডমিনিস্ট্রেট প্রয়োগ করে কে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তাহলে উনি রুলসগুলোকে তৈরি করেন, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। সেই রুলের সাহায্য নিয়ে বা সেই রুলগুলোকে অ্যাডমিনিস্ট্রেট করবে কে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, রাইট? এরপর আছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। তিনি কালেকশনের ব্যাপারটা দেখেন, কোন ব্যক্তি ট্যাক্স ঠিকমতো দিচ্ছে কিনা, কে কর ফাঁকি দিচ্ছে, রেভিনিউ কত আর্নিং হলো, এই স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট প্লাস কালেকশনের ব্যাপারটা উনি সুপারভাইজ করেন, সেটাকে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, রাইট? তাহলে এখানে আমার জানা আছে রেটগুলোকে নির্ধারণ করছে কে, কিভাবে নির্ধারণ হয়? ফিনান্স অ্যাক্টের মাধ্যমে, রাইট? এই স্ল্যাবগুলোকে কে গভর্নিং করে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। হোল ডিরেক্ট ট্যাক্সের রুলস এন্ড রেগুলেশনটা কে তৈরি করে? সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, রাইট? ওই রুলগুলোকে নিয়ে অ্যাডমিনিস্ট্রেট প্রয়োগ করে কে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট অফ রেভিনিউ কি করে? কালেকশনের ব্যাপারটাকে সুপারভাইজ করে, কে ট্যাক্স পে করছে, কে কর দিচ্ছে না। এর সঙ্গে আছে কি তথ্য প্রযুক্তি নির্ভর পরিকাঠামো, মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি। ইনি তথ্য প্রযুক্তির পরিকাঠামো দিয়ে ব্যাপারটা বা ইনকাম ট্যাক্স কালেকশনের প্রসেসগুলোকে আরো সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করে। তাহলে অনেকগুলো আমাদের মিনিস্ট্রি বা দপ্তর যুক্ত রয়েছে, রাইট? তো এই হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স। দেখা যাক, আর ইনকাম ট্যাক্স কি না, যারা ইনকাম করছেন তারাই ট্যাক্স পে করবেন। কারা কারা ইনকাম করে? ইন্ডিভিজুয়াল স্যালারি থেকে ইনকাম করে, ইন্ডিভিজুয়াল ব্যবসা থেকে ইনকাম করে, তারাই ট্যাক্স পে করবে। ঠিক আছে? আনরেজিস্টার্ড ফার্ম, যেগুলো রেজিস্টার্ড হয়নি, তারা ইনকাম ট্যাক্স পে করবে। ক্লিয়ার? চলো আমরা বিস্তারিত আলোচনা করলাম, দেখি আমাদের এখানে কি বলছে। তো ট্যাক্সটা কি বলেছে এখানে দেখো, ট্যাক্সটা হচ্ছে
ইনকাম ট্যাক্স, আমাদের আলোচনা হচ্ছে ইনকাম ট্যাক্স। তো এই ট্যাক্সটা লেভাইড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন দ্য ইনকাম অফ এভরি পার্সন, রাইট? তাহলে ট্যাক্সটাকে লেভাইড মানে আরোপ করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, উনি এটাকে আরোপ করছেন। দ্য প্রভিশন গভর্নিং দ্য ইনকাম ট্যাক্স রেট আর কভার্ড ইন দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। অর্থাৎ যে সমস্ত প্রভিশন ইনকাম ট্যাক্সটাকে নির্দিষ্ট করছে, যে নিয়ম নীতি ইনকাম ট্যাক্সকে নির্ধারণ করছে, গভর্নিং করছে, সেগুলো কোথায় আমাদের ইনকর্পোরেট করা হয়েছে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, এই আইনে সব কিছু লিপিবদ্ধ করা আছে। বেশ, the rate of income tax, corporate tax are available in the finance act passed by the parliament every year। যেটা আমি বলছিলাম, এই যে রেটগুলো কত হবে, 10%, 20%, 30%, স্টুডেন্ট এটাই কিন্তু আমাদের এক্সাম কভারেজ দিক। এখানে নিয়ে আমার এমসিকিউ লুকিয়ে আছে, সেটা বললাম যে হু ডিটারমাইন দ্য ইনকাম ট্যাক্স রেট, হু ডিটারমাইন ইনকাম ট্যাক্স রেট, উত্তরটা কিন্তু অনেক থাকতে পারে। অপশন দিলেও তোমাকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর, ফিনান্স অ্যাক্ট, তাই না? তো সেক্ষেত্রে আমরা বলবো যে কোন আইনের দ্বারা, ফিনান্স অ্যাক্ট, অর্থাৎ কোন আইনের দ্বারা রেটগুলো নির্ধারিত হচ্ছে, সেটা হচ্ছে ফিনান্স অ্যাক্ট। গুরুত্বপূর্ণ কথা এটা। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে বলা আছে ইনকাম ট্যাক্স ইজ লেভাইড অন দ্য অ্যানুয়াল ইনকাম অফ দ্য পার্সন। ইনকাম ট্যাক্সটা আরোপ করা হচ্ছে কার উপর? ব্যক্তির অ্যানুয়াল ইনকাম, সারা বছর ইনকাম করবেন, কিন্তু তার 31শে মার্চ পর্যন্ত কত ইনকাম হয়েছে বিভিন্ন সোর্স থেকে, তার উপর ভিত্তি করে ট্যাক্সটা ক্যালকুলেশন করা হয়। ওকে, দিস ইয়ার আন্ডার দ্য ইনকাম ট্যাক্স ল ইজ দ্য পিরিয়ড স্টার্টিং ফ্রম 1 এপ্রিল থেকে এন্ডিং অন 31 মার্চ। আমরা এটা জানি যে কোনো ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল, শেষ হয় পরের বছর 31 মার্চে। এটাই আমাদের কাছে ফিনান্সিয়াল ইয়ার। এই ইয়ার উপর ভিত্তি করে আমরা ট্যাক্সটা কালেকশন করি। ওকে, তাহলে এখানে আমরা এই ব্যাপারটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা কি, যে অ্যাপেক্স বডি অফ ডিরেক্ট ট্যাক্স, এক্সাম্পল কি, অ্যান্সার কি বলবো? সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, নাম্বার 1। নেক্সট হচ্ছে হু রেগুলেট ডিরেক্ট ট্যাক্স, হু রেগুলেট, হু ক্রিয়েট রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাবাউট ডিরেক্ট ট্যাক্স, আনসার সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। থার্ড প্রশ্ন, which act is associated, which act is associated for the creation of income tax rate? Finance Act, উত্তরটা ফিনান্স অ্যাক্ট। Who administered the income tax law? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা মিনিস্ট্রি অফ ফিনান্স বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, রাইট? এইগুলো একটু খেয়াল রাখতে হবে। চলো আমাদের নেক্সট স্লাইডে কি বলেছে দেখি। ইনকাম ট্যাক্স ল, যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে কি না, ইনকাম ট্যাক্স লটা ইট অ্যাডমিনিস্ট্রেট প্রয়োগ করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, কন্ট্রোল সুপারভিশন অফ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। ওকে, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স কিন্তু এগুলোকে সুপারভাইজ করে, ঠিকঠাক, রাইট? একটা কথা মনে রাখবে যে সুপারভিশন আর রেগুলেশন এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, রেগুলেশন অ্যান্ড সুপারভিশন। আর একটা হচ্ছে সুপারভিশন, আর হচ্ছে অ্যাডমিনিস্টার্ড। ওকে, অ্যাডমিনিস্টার্ড, এই তিনটে কথা। রেগুলেশন মানে কি, কে নিয়ন্ত্রণ করে, সুপারভিশন মানে নিয়মগুলো ঠিকঠাক পালন হচ্ছে কিনা সুপারভাইজ করবে। তাহলে এই রেগুলেশন সুপারভিশন দুটোই কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, কিন্তু আইনগুলো, এরা যে আইনটা তৈরি করলো সেটা প্রয়োগ করছে কে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তাহলে অ্যাডমিনিস্টার্ড বাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ইনকাম ট্যাক্স ইম্পোজেড ট্যাক্স অন দ্য ইনকাম অফ দ্য ইন্ডিভিজুয়াল অর হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অর আনরেজিস্টার্ড ফার্ম অর অ্যাসোসিয়েশন অফ দ্য পার্সন। এটা অ্যাকচুয়ালি বলেছে যে ইনকাম ট্যাক্স কারা দেয়, সেটা কে কে দেবে? ইন্ডিভিজুয়াল ইনকাম করলে দেবে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, যৌথ পরিবারের যিনি হেড তাকে আমরা কর্তা বলি, এটা একদম অফিসিয়াল টার্ম কর্তা, তার নামে অ্যাকাউন্ট হয়, তিনি ট্যাক্স পে করবেন। আনরেজিস্টার্ড ফার্ম, কোম্পানি যদি রেজিস্টার্ড হয় তাহলে তিনি কি ট্যাক্স পে করবেন? কোম্পানি যদি রেজিস্টার্ড হয় তিনি দেবেন কর্পোরেশন ট্যাক্স, কিন্তু যে ফার্মসটা আনরেজিস্টার্ড, তাহলে ব্যক্তিগত মালিকানাশীল, তিনি দেবেন ইনকাম ট্যাক্স। ওকে, আমাদের থার্ড যেটা বলা হয়েছে,
Income tax department has developed e-Nivaran, a unified grievance management system in order to track taxpayer grievances, ensure early redressal of their complaint. What does it mean? Simply কথা, ইনকাম ট্যাক্স পে করা হয়েছে, ইনকাম ট্যাক্সের রিটার্নে কিছু পাবো, রাইট? বা যিনি ট্যাক্স পে করেছেন তার কিছু গ্রিভেন্স আছে, অভিযোগ আছে, where he or she can upload the grievances, সেই পোর্টালটার নাম হচ্ছে ই-নিবারণ। এই পোর্টালে ইন্ডিভিজুয়াল তার গ্রিভেন্সটাকে অ্যাপ্লাই করতে পারবেন and get remedial measurement by the higher authorities, এটা তিনি পাবেন। স্টুডেন্ট, ই-নিবারণটা এই জন্য আমরা এখানে নিয়ে এসেছি, ই-নিবারণ থেকে পরীক্ষার প্রশ্ন আসে। ই-নিবারণটা একবার মেন পরীক্ষা আছে কার সঙ্গে যুক্ত? ইনকাম ট্যাক্সের সঙ্গে এটা যুক্ত। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে আমাদের এই জায়গাতে আমাদের খুব দুটো জিনিস আমরা পেলাম। ই-নিবারণটা এক্সাম ওরিয়েন্টেড পার্ট, 2 নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্স কে প্রয়োগ করে, অ্যাডমিনিস্ট্রেট কে করে, সুপারভাইজ রেগুলেশন কে করে, এটা ওকে। আর ইনকাম ট্যাক্স কারা কারা পে করে? ইন্ডিভিজুয়াল আনরেজিস্টার্ড ফার্ম। ওকে, চলো আমাদের নেক্সট জায়গায় যাই। আমাদের যে নেক্সট আছে সেটা হচ্ছে বাজেট। এবারে আমাদের বাজেট নিয়ে তো অনেক কথাবার্তা শুনেছি। রেসপেক্টেড ফিনান্স মিনিস্টার তিনি এবারে আমাদের ইনকাম ট্যাক্সের স্ল্যাবগুলোকে ডিক্লেয়ার করেছেন। ইনকাম ট্যাক্সের স্ল্যাব 6খানা স্ল্যাব আছে। সেই স্ল্যাবগুলো কি কি? একটা বলা হয়েছে সেটা হচ্ছে এটা, 0 to 3 lakhs থেকে কোনো ইনকাম, 3 লাখের মধ্যে কোনো ইনকাম থাকলে ট্যাক্স পে করতে হবে না। সরকারও দেখছেন জিনিসপত্রের দাম বাড়ছে, যা ইনকাম করবে সবটাই কি ট্যাক্স নেবেন? নেবেন না। একটা নির্দিষ্ট অ্যানুয়াল ইনকাম পর্যন্ত তার নিউট্রিশনাল স্টেটাস, তার স্ট্যান্ডার্ড অফ লিভিংসটা ঠিক রাখতে হবে। এই জন্য সরকার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওপর, ইনকামের ওপর সরকার ট্যাক্স নেয় না। ওটা তার স্ট্যান্ডার্ড জীবন ধারণের জন্য প্রয়োজনীয় ইনকাম। ক্লিয়ার? সেটা 3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করলে ট্যাক্স নেবে না। তারপর 3 থেকে 6 লাখের মধ্যে ইনকাম হলে 5%, 6 থেকে 9 লাখের মধ্যে থাকলে 10%, 9 থেকে 12 এবং সাবসিকুয়েন্টলি লাস্ট আমরা দেখেছি 30% পর্যন্ত ইনকাম ট্যাক্স রয়েছে। এটা স্ল্যাব। পরীক্ষার প্রশ্ন এলো বাজেট 2023, হাউ মেনি ট্যাক্স স্ল্যাব আর অ্যাসোসিয়েটেড? 4, 5, 6, 7, আমরা বলবো 6টা স্ল্যাব। 1, 2, 3, 4, 5, 6। ওকে, আমরা নেক্সট যেটা দেখাবো, আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এখন এই জায়গা দেখাবো ইনকাম ট্যাক্সের টোটাল কনসেপ্টটা। হোয়াট ইজ ইনকাম ট্যাক্স, হাউ টু ক্যালকুলেট, টিসিএসটা কি, টিডিএসটা কি আছে, রাইট? কোনটা অ্যাসেসমেন্ট ইয়ার, কোনটা প্রিভিয়াস ইয়ার, কাকে রিবেট বলা হয়, কোনটা ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্ট, রাইট? এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা এই স্লাইডে করব। কোনটা সেস, কোনটা সারচার্জ, কাকে কি পে করতে হয়, সবগুলো আমরা এখানে আলোচনা করব, রাইট? জাস্ট ফলো দিস। ধরা যাক যে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। ধরা যাক যে এবারে আমাদের ইনকাম ট্যাক্সের স্ল্যাব একটা দেখে নিচ্ছি যে আপ টু 3 lakhs, আপ টু 3 lakhs পর্যন্ত কোনো ইনকামের ট্যাক্স লাগছে না। ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 3 লাখ থেকে 5 lakhs এর মধ্যে কেউ ইনকাম করে, তাহলে 10% ট্যাক্স। বেশ, 5 লাখ থেকে 10 লাখ হলে 20%। যদি ইনকাম গ্রেটার দেন 10 lakhs হয় তাহলে 30%। ধরা যাক যে এইটা হচ্ছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব, রাইট? ইনকাম ট্যাক্সের স্ল্যাব। ওকে, বেশ, আমরা বর্তমানে কোন ফিনান্সিয়াল ইয়ারে বিলংস করছি? 2023-24 এই ফিনান্সিয়াল ইয়ারে বিলংস করছি। and this year started on 1st April। এই ইয়ারটা শুরু হচ্ছে 1st এপ্রিল 2023।
এর আগের বছরটা কত 2022-23, এটা শেষ হয়েছে কখন, এটা শেষ হয়েছে 31 মার্চ, এটা শেষ হয়েছে। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে আমরা আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে যে কি না আমরা ইনকাম করেছি এই ইয়ারে, এই ইয়ার ইনকাম করছি, কিন্তু ইনকাম ট্যাক্সটা ক্যালকুলেশন করছি 2023-24-এ। দ্যাটস ওয়াই এই ইয়ারটাকে আমরা বলবো অ্যাসেসমেন্ট ইয়ার, এটাকে বলবো আমরা অ্যাসেসমেন্ট ইয়ার, আর এটাকে বলবো আমরা প্রিভিয়াস ইয়ার। তাহলে এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, এই ইয়ারে আমরা নির্ধারণ করছি, ক্যালকুলেশন করছি, এটাকে বলছি অ্যাসেসমেন্ট ইয়ার, আর এটাকে আমরা বলছি প্রিভিয়াস ইয়ার। ওকে, এটা হলো প্রিভিয়াস ইয়ার। বেশ, তাহলে আমরা মুভ করি। দেখো সেটা কি, ধরো কোনো ব্যক্তি মান্থলি ইনকাম 25,000, তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো অ্যানুয়াল ইনকাম কত, সেটা 3 লক্ষ টাকা, 3 লাখ রুপিস, যেটা পুরোপুরি নীল, কোনো ট্যাক্স লাগবে না, কোনো ট্যাক্স লাগবে না। বেশ, তাহলে মিস্টার এ তিনি 25,000 ইনকাম করছেন প্রতি মান্থে, 12 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 3 লক্ষ টাকা, কোনো ট্যাক্স লাগছে না অ্যাকর্ডিং টু দিস লাভ, কারণ বলেছে 3 লাখ পর্যন্ত নীল। ওকে, মিস্টার বি তিনি ইনকাম করছেন কত, তিনি ইনকাম করছে ধরা যাক 30,000, এটা ইনকাম করেছেন, তাহলে মাসে 12 মাসে মানে এক বছরে অ্যানুয়াল ইনকাম কত 3,60,000। এটা গভর্নমেন্ট কি বলেছে, গভর্নমেন্ট বলে দিয়েছে যে 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না, নীল। তাহলে 60,000 এর ওপর তার ট্যাক্স পড়ছে, এটার নাম ট্যাক্সেবল ইনকাম, এটার নাম হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। 60,000 কে বলা হয় ট্যাক্সেবল ইনকাম। তাহলে কত পার্সেন্ট ট্যাক্স পড়বে, দেখো তার গ্রস ইনকাম 3,60,000, সেটা কোন স্ল্যাবের মধ্যে পড়ছে, কোন স্ল্যাবের মধ্যে পড়ছে 3 লাখ থেকে 5 লাখ স্ল্যাবের মধ্যে পড়ছে। তাহলে রেটটা কত হবে স্টুডেন্ট, 10%। তাহলে আমরা এখানে লিখছি 10%। তাহলে ইনকাম ট্যাক্স কত হলো 6,000, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। তাহলে যে ব্যক্তির ইনকাম বি মাসে 30,000, তাহলে বছরে তিনি কত টাকা ট্যাক্স পে করছেন, এই রেট ধরে 6,000 টাকা তিনি ইনকাম ট্যাক্স পে করছেন। সেটা কবে বলে দেওয়া হবে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডিক্লেয়ার করে দেবেন। এবারে যেমন ছিল 2023-এর ক্ষেত্রে 1 জুলাই, এই 31 জুলাইয়ের মধ্যে পেমেন্ট করতে হবে, না দিলে ফাইন লাগবে। তাহলে 31 জুলাইয়ের মধ্যে দোজ হু আর্ন 30,000 পার মান্থ তাকে 6,000 পে করতে হচ্ছে। ক্লিয়ার? বেশ, তাহলে 6,000 ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ব্যক্তির অ্যানুয়াল ইনকাম 3,60,000 টাকা, মান্থলি ইনকাম কত 30,000। ঠিক একইভাবে ধরো এরকম ইনকাম ট্যাক্সের পরিমাণটা যদি 12,000 ইনকাম ট্যাক্সের পরিমাণ যদি 12,500 টাকা হয়, এই ইনকাম ট্যাক্সের পরিমাণ যদি 12,500 হয়, তার জন্য একটা কোনো ব্যক্তির মান্থলি ইনকাম আছে, কোনো ব্যক্তির ইয়ারলি ইনকাম আছে, রাইট? আমি সেটা ধরে নিচ্ছি যে সি ব্যক্তির হয়তো মান্থলি ইনকাম 42,000 টাকা, তাহলে অ্যানুয়াল ইনকাম কত 5 লাখ টাকা। সরকার বলে দিল, মাইন্ড ইট, সরকার বলে দিল যে যাদের ট্যাক্স 12,500 টাকা পর্যন্ত তাদেরকে ট্যাক্স দিতে হবে না, সরকার রিবেট দিল, রিবেট, ট্যাক্স রিবেট। তাহলে যাদের সব ক্যালকুলেশন করে যদি ইনকাম ট্যাক্স রেটটা 12,500 টাকা পর্যন্ত হয়, তাকে ট্যাক্স পে করতে হবে না, এটার নাম ট্যাক্স রিবেট, ট্যাক্স রিবেট, রাইট? আমরা এবছর বাজেটে দেখি যে বলেছে 7 লক্ষ টাকা ইনকাম পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না, সেটা কিন্তু সরকার রিবেট দিচ্ছে, মাইন্ড ইট। সেটা কি? তাহলে আমরা দেখে নিই, ধরো এইরকম ট্যাক্সের পরিমাণটা হয়তো 25,500 টাকা, তার জন্য একটা মান্থলি ইনকাম আছে, তার জন্য একটা ইয়ারলি ইনকাম আছে। ধরা যাক সে মান্থলি ইনকামটা হচ্ছে
58,000, ইয়ারলি ইনকামটা হচ্ছে ধরা যাক 7 লাখ রুপিস, 7 লাখ। তাহলে যে সমস্ত ব্যক্তির ট্যাক্সের পরিমাণটা 25,500 টাকা, সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে মান্থলি ইনকাম কত? 58,000 টাকা, ইয়ারলি ইনকাম কত? 7 লাখ টাকা, তাকে ট্যাক্স পে করতে হবে না। এটা সরকার রিবেট দিচ্ছে। রিবেট দিচ্ছে বলে আমরা জোর করে বলতে পারি যে 7 লক্ষ টাকা পর্যন্ত যাদের ইনকাম তাদেরকে কোনো ট্যাক্স পে করতে হবে না। ক্লিয়ার? এই রিবেট দেওয়া হচ্ছে বলে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে গত বছর পর্যন্ত, লাস্ট বাজেট পর্যন্ত সেখানে ছিল 12,500 টাকা পর্যন্ত রিবেট। সেই ক্যালকুলেশন করে করলে কত হবে? 5 লক্ষ টাকা যাদের অ্যানুয়াল ইনকাম তাদেরকে ট্যাক্স লাগছিল না। কিন্তু এবছরে কত করেছে? 7 লাখ টাকা। মানে যাদের অ্যানুয়াল ট্যাক্সের পরিমাণ 25,500 টাকা হবে তাদেরকে ট্যাক্স লাগবে না। তাহলে তার অ্যানুয়াল ইনকাম কত? 7 লাখ টাকা। দ্যাট ইজ দ্য ট্যাক্স রিবেট। তাহলে স্টুডেন্ট, আমার এই এক্সাম্পলে আমরা শিখতে পারলাম কি কি? কোনটা ট্যাক্স বেস, রেট অফ ট্যাক্স, কোনটা ট্যাক্স রেট শিখলাম, কোনটা প্রিভিয়াস ইয়ার, কোনটা অ্যাসেসমেন্ট ইয়ার, কোনটা ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে? কোনটা ট্যাক্সেবল ইনকাম, কোনটা ট্যাক্স রিবেট, এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে শিখলাম। ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা জিনিস আমরা দেখে নিই, সেটা কি? সেটা হচ্ছে যে এখান থেকে আমরা দেখব দুটো জিনিস, যে সেস এবং সারচার্জ, এই দুটো ব্যাপারটা কি দেখেন একটু। সেটা কি না, এই দুটো ব্যাপারটা হচ্ছে যে সেস সারচার্জ। আমরা এই 6,000 ইনকামের ওপর দেখাই। তাহলে দেখো, ব্যক্তির ইনকাম মান্থলি 30,000, ইয়ারলি 3,60,000, তাকে অ্যানুয়ালি ট্যাক্স পে করতে কত? 6,000। তাহলে তাকে ব্যক্তির ক্ষেত্রে ট্যাক্স পরিমাণটা হচ্ছে 6,000। স্টুডেন্ট, এখানেই কিন্তু শেষ নয়, তাকে 6,000 দিতে হবে, তিনি চলে আসবেন, এটা নয় কিন্তু। এর পরেও আছে সারচার্জ বা সেস, আছে একটা সেস বা সারচার্জ। সারচার্জ, এই যে ধরো কার্গিল যুদ্ধ হলো, পুলওয়ামা কাণ্ড হলো, এটা কি সৈন্যরা যুদ্ধ করেছে ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য লাইফ অফ কমন সিভিলিয়ান, আমাদের জন্য করেছে। যুদ্ধের খরচ আছে, বিশাল টাকা খরচা আছে। সরকার দেখলো যারা যারা ট্যাক্স পে করছে, যত টাকা ট্যাক্স হবে তার উপর যদি এক্সট্রা 2% ট্যাক্স ইম্পোজ করি, যে টাকাটা আর্নিং হবে সেটা যদি 10 বছর ধরে আমরা 2% ধরে কালেকশন করি, যুদ্ধের যা খরচা সব চলে আসবে। ঠিক আছে? তাহলে সুতরাং সরকার মাঝে মাঝে যদি চায় যে ইন অর্ডার টু আর্ন এক্সট্রা রেভিনিউ, তাহলে সরকার মাঝে মাঝে আবার এক্সট্রা ট্যাক্স রেট ইম্পোজ করতে পারেন। রাইট? এই যে কোভিডের সময় ইকোনমিটা মুখ থুবড়ে পড়ে গেছে, মন্দায় আক্রান্ত, সেখান থেকে রিকভারি করতে গেলে সরকারকে প্রচুর খরচা করতে হয়েছে, সরকারের ফান্ড ফাঁকা হয়ে গেছে। সুতরাং সরকারের আর্থিক একটা ক্রাইসিস চলছে। তাহলে এই মুহূর্তে ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু আর্ন এক্সট্রা রেভিনিউ, তিনি একটা ট্যাক্স ইম্পোজ করতে পারেন করদাতার ট্যাক্সের ওপর। এটার নাম কি? সারচার্জ। ধরা যাক 2% ট্যাক্সটা ইম্পোজ করা হলো, এই 2%-এর নাম হচ্ছে সারচার্জ। 2%-এর নাম হলো সারচার্জ। সেটা কত হবে? 120 টাকা। তার মানে অ্যাকচুয়ালি যখন ট্যাক্স পেয়ার ট্যাক্স পে করবেন, তিনি কত টাকা দেবেন? 6,120 টাকা। এই 120, এটার নাম সারচার্জ। এই 120, এটার নাম হচ্ছে সারচার্জ। ইন অর্ডার টু আর্ন এক্সট্রা রেভিনিউ, তাকে আমরা কি বলি? সারচার্জ। এই যে কালেক্টেড অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কোথায় গিয়ে জমা হবে? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে জমা হবে। রাইট? সারচার্জের টাকা সরকার যে কোনো উদ্দেশ্যে খরচা করতে পারে, যে কোনো উদ্দেশ্যে খরচা করতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে শিখলাম যে ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্স রেট, সারচার্জটা কি। আবার ধরো এই যে অ্যানুয়ালি আমার 6,000 ট্যাক্সটা পড়ছে অ্যানুয়ালি, আমি যে কোম্পানিতে সার্ভিস করছি সেই কোম্পানিকে বলে দিলাম যে প্রতি মাসে
যেখান থেকে আমার এইচআর ডিপার্টমেন্ট ওটা হচ্ছে আমার ইনকাম দেয়, তাহলে ওটা হচ্ছে ইনকাম কালেক্টিং সোর্স। সেখানে আমি বললাম যে প্রতি মাসে 500 করে ট্যাক্স ডিডাক্ট করে বাকি টাকাটা হাতে দেবেন। তাহলে কোম্পানি করলো কি, প্রতি মাসে 500 ট্যাক্স কেটে নিল, তাহলে 12 মাসে কত হচ্ছে 6000। তাহলে ট্যাক্স তো আমার পে করা হচ্ছে প্রতি মাসেই। একেবারে যদি প্রথম থেকে ট্যাক্সটা আমরা যদি ডিডাক্ট না করি, তাহলে একদম যখন বছরের শেষে আমি ট্যাক্স পে করব 6000 বিশাল অ্যামাউন্ট টাকা পকেট থেকে বেরিয়ে যাবে। ইট উইল হেভিলি ইনজিওর্ড, রাইট, অ্যাডভার্সলি ইম্প্যাক্ট অন মাই লিভিং এক্সপেন্ডিচার। এই জন্য করলাম কি, প্রতি মাসে যেখান থেকে আমি ইনকাম করছি সেখানে বলে দিলাম প্রতি মাসে 500 টাকা করে ডিডাক্ট করতে হবে। তাহলে 12 মাসে 500 6000 টাকা হয়ে গেল। তাহলে প্রতি মাসে ট্যাক্স ডিডাক্ট হচ্ছে, আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না। এই যে যেখান থেকে ইনকাম পাচ্ছি সেখান থেকে 500 টাকা করে ডিডাক্ট করা হলো, এটার নামই হচ্ছে ট্যাক্স কালেক্টিং অ্যাট সোর্স অথবা ট্যাক্স ডিডাক্টিং অ্যাট সোর্স, একই কথা। যেখান থেকে আমরা কোম্পানিকে বলে দেওয়া হলো যে প্রতি মাসে এই পরিমাণ ট্যাক্স ডিডাক্ট করে বাকিটা আমার হাতে দেবে, ওই টাকা ঠিক কোম্পানি সরকারকে পে করে দেবে। তার জন্য কোম্পানি একটা ফর্ম দেবে, বছরে কত টাকা আমাকে ইনকাম দিয়েছে, কত টাকা ট্যাক্স পে করেছে, তার একটা রিটার্ন দেবে, তার নাম ফর্ম 16, সেটা পাওয়া যায়। ওকে, তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম দেখো। সারচার্জ বলতে কি বোঝায় এটা পেলাম, রিবেট বলতে কি বোঝায় সেটাও পেয়েছি আমরা, টিডিএস বলতে কি বোঝায় সেটাও দেখানো হলো, টিসিএস টিডিএস সেম ব্যাপারটা। ওকে, আর আমরা কি দেখালাম, সারচার্জ কি, সেটা কোথায় যায়, এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন। ইন অর্ডার টু অবটেন এক্সট্রা রেভিনিউ ইট ইজ কল্ড ট্যাক্স, সারচার্জ, সেস, নান অফ দ্য অ্যাবাভ। আনসার কিন্তু সারচার্জ, রাইট। বেশ, আরেকটা কনসেপ্ট হচ্ছে যে এত কিছু ক্যালকুলেশন হলো, আমার আলোচনা কিন্তু 6000 ইনকামটাকে নিয়ে করছি। আমরা যেটা করব সেটা হচ্ছে কি না, যে আরেকটা কনসেপ্ট আমি দেখাবো, সেটা হলো কিছু কিছু ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্ট আছে, যেটাকে বলি আমরা ট্যাক্স সেভিংস ইনস্ট্রুমেন্ট। ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্ট ব্যাপারটা কি সেটা দেখি। ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্ট, ধরো আমি জানি যে আমার বছরে 6000 ট্যাক্স ইম্পোজ করেছে, এটা আমাকে আই হ্যাভ টু পে দিস অ্যামাউন্ট টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বেশ, সরকার কিছু কিছু জায়গায় ছাড় দেওয়ার কথা বলে, ট্যাক্স ডিডাক্টিং ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্ট। সেটা কি, ধরা যাক যে টিউশন ফি, এটা একটা ছাড়ের জায়গা আছে, টিউশন ফিজ। ওকে, আর সুকন্যা সমৃদ্ধি যোজনা, রাইট, পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, হোম লোন, ওকে, মেডিক্লেম, এলআইসি, আচ্ছা, গভর্নমেন্ট স্পন্সর্ড মিউচুয়াল ফান্ড। তাহলে স্টুডেন্ট, ধরা যাক যে সরকার বলে দিল যে 3 লক্ষ টাকা ছাড়াও আরো 1.5 লাখ টাকা ছাড় আছে বছরে, যদি ট্যাক্স পেয়ার এই যে মানে প্রিডিটারমাইন্ড ইনস্ট্রুমেন্টগুলোতে যদি সে ডিপোজিট করে, তাহলে আরো 1.5 লাখ টাকা ছাড় পাবেন এক্সট্রা, রাইট। কথাটা ক্লিয়ার হয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্ট চালু করেছেন, এগুলো প্রিডিটারমাইন্ড। সেটা কি কি, টিউশন ফি, সুকন্যা সমৃদ্ধি যোজনা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, হোম লোন, মেডিক্লেম, এলআইসি, গভর্নমেন্ট স্পন্সর্ড মিউচুয়াল ফান্ড। এখানে এই সমস্ত ফান্ডে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় আছে, ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় আছে, অর্থাৎ 1.5 লাখ পর্যন্ত ছাড় আছে। তাহলে আমি কি করেছি, সুকন্যা যোজনাতে 10,000 সেভ করেছি, পিপিএফ এ 10,000 আমরা ডিপোজিট করেছি, হোম লোন প্রতি মাসে 10,000 করে ইএমআই নেয়, মেডিক্লেমস আমরা 10,000 এ করেছি, এলআইসি প্রতি বছর আমরা 10,000 প্রিমিয়াম দিচ্ছি, মিউচুয়াল ফান্ডে আমরা 10,000 প্রিমিয়াম দিচ্ছি।
তাহলে অল টুগেদার আমি অলরেডি 60,000 আমরা কিন্তু ব্যক্তি বি তিনি 60,000 এই সমস্ত স্কিমে বিনিয়োগ করেছেন, তাহলে তার ট্যাক্সেবল ইনকাম ছিল 60,000। এই টাকাটা তিনি হয়তো এই জায়গায় তিনি ইনভেস্ট করেছেন, এটা ফর্ম রিটার্ন ফাইলে শো করলে টাকার এক্সট্রা 6,000 টাকা দিতে হবে না, রাইট? এটাকে বলে ট্যাক্স ডিডাক্টিং ইনস্ট্রুমেন্ট বা ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্ট। ওকে, এগুলো হচ্ছে ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্ট। তাহলে এতগুলো জিনিস ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের সঙ্গে জড়িয়ে আমরা এত কিছু আলোচনার মধ্যে দেখালাম কি কি, যে কোনটা অ্যাসেসমেন্ট ইয়ার, কোনটা প্রিভিয়াস ইয়ার, কোনটা ট্যাক্স রিবেট, এবছর কত টাকা পর্যন্ত ইনকাম করলে এবার বাজেটে কত টাকা পর্যন্ত ইনকাম করলে ট্যাক্স লাগবে না বলেছে 7 লাখ টাকা, কারণ রিবেট আছে 25,500 টাকা পর্যন্ত। তারপর আমরা দেখেছি সারচার্জটা কি, তারপর টিডিএসটা কি, টিসিএসটা কি, রাইট? তারপর দেখালাম ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্ট, এগুলো বিভিন্ন না ক্লজে দেওয়া আছে, ওই 24 সিসিডি, 80 সিসিডি, 80 সিসিসিডি, বিভিন্ন আমাদের তোমার ক্লজে এগুলো গভর্নমেন্ট মেনশন করেছেন, যারা বিনিয়োগ করবেন মেনশন করলে ছাড় পাবেন। এইভাবে আমরা ট্যাক্সগুলোকে দেখাই। তাহলে এটা হচ্ছে এইরকম ভাবে আমরা ট্যাক্সগুলোকে দেখাই। তাহলে এটা ক্লিয়ার হয়েছে দুটো? চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের নেক্সট স্লাইডটা কি আছে দেখি। নোটেবল অ্যানাউন্সমেন্ট ইন বাজেট। এবারে বাজেটে আমরা দেখে নেব সরকার কি কি অ্যানাউন্স করেছে। এবার বাজেটে আমরা দেখে নেব সরকার কি কি অ্যানাউন্সমেন্ট করেছে 2023-24 বাজেটে। বেশ, ইনকাম ট্যাক্স স্ল্যাব ইন্ডিয়া আর দ্য অ্যানাউন্সড বাই দ্য ফিনান্স মিনিস্টার এভরি ইয়ার, প্রথমে ডিসকাস হয়ে গেছে। প্রতি বছর বাজেটে অর্থমন্ত্রী আমাদের সামনে ডিসক্লোজ করে ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা কি। The finance minister announced that under the new tax regime, the rebate for income tax, your rebate, mind it, আমি rebate কিন্তু আগে বলেছি, income tax has been increased to 7 lakh. আর্লিয়ার ছিল 5 লাখ। আর্লিয়ার 5 লাখ মানে কি 12,500 টাকা পর্যন্ত রিবেট ছিল, এবারে 25,500 টাকা। তো এইটা ট্যাক্স অ্যানুয়ালি, এটার জন্য মান্থলি ইনকাম কত হবে 58,000 সামথিং, ইয়ারলি ইনকাম কত 7 লাখ টাকা। তো 7 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না, ওটাই বলা হয়েছে। এটা আমি অলরেডি আগে বলেছি। সারচার্জ রেট, সারচার্জ বলা হয়েছে ইন অর্ডার টু আর্ন এক্সট্রা রেভিনিউ। এরপরে যতগুলো জিনিস আসবে সব কিন্তু অলরেডি আমি ডিসকাস করেছি। দেখো, সারচার্জ রেট অন দ্য ইনকাম অফ ₹5 crore অ্যান্ড অ্যাবভ হ্যাজ বিন ডিক্রিজ ফ্রম 37 টু এটা, অর্থাৎ যাদের ইনকামটা 5 কোটি বা তার বেশি সেসব ক্ষেত্রে সারচার্জ রেটটা ডিক্রিজ করে দেওয়া হয়েছে। প্রিভিয়াসলি ছিল 37%, সেটা এখন করে দেওয়া হয়েছে 25%। তাহলে বেশি ইনকাম করেও কিন্তু স্টুডেন্ট ছাড় নেই, সরকার অনেক ধরনের ট্যাক্স নামক জালটিকে তিনি রেখে দিয়েছেন। সব ইন্ডিভিজুয়াল একটা ট্যাক্স ছাড় দিলে আর একটা ট্যাক্সের আওতায় পড়ে যাবে, রাইট? দ্যাটস ওয়াই দেখো, বেশি ইনকাম করেছে বলে সে তো ইনকাম ট্যাক্স তো দিচ্ছেই, আবার সারচার্জ 25% আরে। ক্লিয়ার? তো নেক্সট আমরা দেখে নেই কি আছে নেক্সট স্লাইডে। নোটেবল, আচ্ছা, certain deduction and exemption that are present under, ওই যে ডিডাকশন কোনগুলো বলছি, exemption that are present under the old tax regime will not be applied under new tax regime. Around 70 deduction and exemption that are present in the old tax will not be applicable in new tax regime. Exactly. এই ডিডাকশন কোনগুলো, যেটা একটু আগে আমি বললাম ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্ট, পিপিএফ, এলআইসি, মেডিক্লেম, এই সমস্ত জায়গায় আমরা ডিপোজিট করলে আমাদের ট্যাক্সটা মুকুব হয়ে যায়। সেগুলো এই ডিডাকশনগুলো 70টার মধ্যে ছিল আগের ট্যাক্স জমানায়, মানে গত বছরে। এবারের বাজেটে যে অনারেবল ফিনান্স মিনিস্টার সেগুলোকে বাদ দিয়ে দিয়েছেন। ডিডাকশন দ্যাট আর অ্যালাউড ট্রাভেলিং অ্যালাউন্স ইন কেস অফ ট্রান্সফার অফ or for the employment, any investment that are made in the notified pension scheme, etc.
এই সমস্ত আগে যে সমস্ত ডিডাকশনগুলো ছিল সেগুলো এখন ডিডাকশন শুধুমাত্র অ্যালাউ করেছে, এগুলোর ক্ষেত্রে অ্যালাউ করা হয়েছে। সব ডিডাকশন তুলে দিয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে একটু অ্যালাউয়েন্স আছে। কোনো ব্যক্তি চাকরির জন্য কোনো জায়গায় ট্রান্সফার হলে তার একটা যে তোমার যাতায়াত খরচা সেটা ট্রাভেলিং অ্যালাউন্স দিয়ে দেয়, সেক্ষেত্রে ট্যাক্সটা পড়তে পারে। আমরা নেক্সট জায়গায় চলে যাব। নোটেবল আন্ডার সেকশন 14X দ্য ট্যাক্স পেয়ার, দেখি এখানে কি বলেছে, আন্ডার সেকশন 14 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট দ্য ট্যাক্স পেয়ার ইনকাম হ্যাজ বিন ক্লাসিফাইড আন্ডার 5 ডিফারেন্ট হেড। স্যালারিড ইন্ডিভিজুয়াল, বেশ এই জায়গাটা একটু বলে দিই ব্যাপারটা কি, কারা ট্যাক্স পে করবে। একজন বেগার্স, তিনি ইনকাম করছেন, তারও ইনকামের সোর্স বেগিং। একজন কৃষিক্ষেত্রে কাজ করছেন, এগ্রিকালচার সেক্টর থেকে ইনকাম করছে, রাইট। আমার একটা ব্যবসা আছে, তাহলে আমি বিজনেসম্যান, তাহলে কারা, একজন বেগার তিনি কি ট্যাক্স পে করবেন, একজন টিউটর তিনি কি ট্যাক্স দেবেন, একজন প্রফেসর তিনি কি ট্যাক্স পে করবেন। তাহলে কোন কোন ধরনের ব্যক্তি কোন কোন সোর্স থেকে ইনকাম করছে, কারা ট্যাক্স পে করবে, এইগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে বা ক্লাসিফাইড করা হয়েছে 5টা হেডে। সেটা সেকশন 14 এ লেখা আছে। কারা কারা ট্যাক্স পে করবে, স্যালারিজ ইন্ডিভিজুয়াল, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, প্রাইভেট এমপ্লয়ি, প্রতি মাসে পেমেন্ট পাচ্ছেন, এমাউন্টমেন্ট পাচ্ছেন, স্যালারি পাচ্ছেন, নির্ধারিত ট্যাক্স স্ল্যাবের মধ্যে এলে তাকে ট্যাক্স পে করতে হবে। ক্যাপিটাল গেইনস, ক্যাপিটাল গেইনস কোনগুলো, যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছে, 1 লাখ টাকা ইনভেস্ট করেছো, 3 বছর পরে হয়তো দেখা গেল যে এটা বা 12 মাস পর হয়তো দেখা গেল 3 লক্ষ টাকার শেয়ারের দামটা, শেয়ার ইকুইটির দাম সেন্সেক্স খুব হাই হয়েছে, ফলে 1 লক্ষ টাকা যে আমাদের মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেছি সেটা হয়তো বেড়ে 1.5 লক্ষ টাকা হয়েছে। এই 50 এরা এই ক্যাপিটালটা গেইন করলো, তারা ট্যাক্স, এই ধরনের ইনকাম হোল্ডাররাও কিন্তু ট্যাক্স পে করবেন। গেইনস প্রফিট ফ্রম প্রফেশন অর বিজনেসম্যান, যারা প্রফেশন, যাদের পেশা বা ব্যবসা করেন তারাও ট্যাক্স পে করবেন। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কেউ হয়তো বাড়ি ভাড়া দিচ্ছেন, রেন্টেড, সেই ইনকামটাও এইভাবে যারা ইনকাম করে তারাও ইনকাম ট্যাক্স পেমেন্ট করবেন। ইনকাম ফ্রম আদার সোর্স থেকেও দেবেন। বেশ, নোটেবল অ্যানাউন্স। নেক্সট আমরা চলে যাব আমাদের নেক্সট ফিগারে, সেটা হচ্ছে হ্যাঁ ডিফারেন্ট টাইপ অফ ইনকাম ট্যাক্স ফর্ম অ্যাভেলেবেল ইন ইন্ডিয়া। স্টুডেন্ট এখানে বলা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম, অর্থাৎ কোন ধরনের ব্যক্তির ক্ষেত্রে কি ধরনের ফর্ম আছে, যে ফর্মগুলো ফিল আপ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জানাতে হবে আমার এই ইনকাম, আমার এই ট্যাক্স, এই ডিডাকশন, সেগুলো ক্লিয়ার করতে হবে, রাইট। তো সেগুলো কি, এই ধরনের ফর্ম হচ্ছে, দেখে নেব কতগুলো আছে। ফার্স্ট হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন 1 ফর্ম, যার নাম সহজ। এটা বোঝা গেছে যে ডিফারেন্ট টাইপ অফ ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম অ্যাভেলেবেল ইন ইন্ডিয়া। কত ধরনের ফর্ম আছে যার মাধ্যমে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে সাবমিট করতে হয়, গভর্নমেন্ট ইন্ডিয়াকে জানাতে হয় যে এই ইনকাম, এই ডিডাকশন, এই ট্যাক্স পড়েছে। সেই ফর্মগুলো আমরা কতগুলো টাইপের ফর্ম আছে আমরা 1 বাই 1 ডিসকাস করে দেখে নিই। ফার্স্ট হচ্ছে আইটিআর 1 সহজ, তার নাম হচ্ছে সহজ। স্টুডেন্ট এই ধরনের ফর্ম কারা ফিল আপ করবে, দিস ফর্ম ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য স্যালারিড ইন্ডিভিজুয়াল অ্যান্ড পেনশনার, যারা চাকরি করছেন, গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর এমপ্লয়ি, পেনশন হোল্ডার, তারা এই ফর্মটা ফিল আপ করবেন। আর একটা কি না, যাদের সব থেকে টোটাল ইনকাম আপ টু 50 লাখ, যাদের টোটাল ইনকাম আপ টু 50 লাখ পর্যন্ত, তারা এই ফর্মটা ফিল আপ করবেন। বেসিক্যালি স্যালারি পেনশন হোল্ডার এবং যাদের ইনকাম আপ টু 50 লাখ তারা দেবেন আইটিআর 1 সহজ ফর্ম ফিল আপটা করবেন। নেক্সট আইটিআর 2, আইটিআর 2 কোনটাতে যাব না, আইটিআর 2 এই ফর্মটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সব থেকে ইজি হচ্ছে যাদের ইয়ারলি ইনকাম গ্রেটার দেন 50 লাখ। সব থেকে দেখো, আইটিআর 2 is applicable for individual taxpayer. In addition to this, Hindu undivided family, যাদের ইনকামটা গ্রেটার দেন 50 lakhs, তারা গ্রেটার দেন 50 lakhs, তারা এই ধরনের ফর্মটা ফিল আপ করবে।
অর্থাৎ ইনকাম ফ্রম স্যালারি পেনশন হোল্ডার, ইনকাম ফ্রম মাল্টিপল হাউস প্রপার্টি। যদি একজন ব্যক্তি অনেকগুলো বাড়ি ভাড়া দিচ্ছেন, সেখান থেকে তার ইনকাম হচ্ছে, তাহলে মাল্টিপল ইনকাম ফ্রম মাল্টিপল হাউসেস, তারা এই ফর্মটা ফিল আপ করবেন। ইনকাম ফ্রম লটারি, এই যে ইনকাম ফ্রম আদার সোর্সেস সাচ অ্যাজ ইন্টারেস্ট ইনকাম, লটারি, গ্যাম্বলিং, এখান থেকে ইনকাম করলে এটা দেবে। তাহলে ইনকাম আইটিআর 1 ফর্মটা হচ্ছে কি স্যালারিড পেনশন হোল্ডার, যাদের অ্যানুয়াল ইনকাম লেস দেন 50 lakhs, আর যাদের গ্রেটার দেন 50 lakhs তারা আইটিআর 1-2 ফর্মটা ফিল আপ করবেন। আমরা নেক্সট দেখে নিই কি বলেছে। আইটিআর 3, ITR 3 form is available. ITR 3 form is available for individual Hindu undivided family with income from business or profession. কেউ ব্যবসা করছেন বা প্রফেশন বলতে কি চার্টার অ্যাকাউন্ট, এলআইসি এজেন্ট, ডক্টর, তাদের প্রফেশন, ইন্ডিভিজুয়ালি সার্ভিস দিয়ে ইনকাম করেন, তাদের ক্ষেত্রে ITR 3 ফর্মটা। ওকে, তাহলে কোন ধরনের ফর্ম দেখেন একটু, মানে কোন ধরনের ব্যক্তির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইন্ডিভিজুয়াল ইনভলভ ইন বিজনেস প্রফেশন, যেটা বললাম চার্টার অ্যাকাউন্ট, এলআইসি এজেন্ট, তারা ওই প্রফেশনে যুক্ত, তারা পেয়ে দেবে। ইন্ডিভিজুয়াল ডিরেক্টর ইন দ্য কোম্পানিজ, কোম্পানির ইন্ডিভিজুয়াল ডিরেক্টর তিনি দেবেন। বেশ, অথবা কোনো ইন্ডিভিজুয়াল যদি কোনো আনলিস্টেড স্টকে বা শেয়ারে তিনি বিনিয়োগ করেন, যে কোনোটা ফিনান্সিয়াল এরিয়ারে, সেখান থেকেই যা ইনকাম করবেন তাদের জন্য ITR 3 ফর্ম। ওকে, মেনলি এটা কাদের জন্য, তাহলে আমরা যারা বিজনেস করছেন অথবা প্রফেশন, অর্থাৎ চার্টার অ্যাকাউন্ট, এলআইসি এজেন্ট, তাদের জন্য। আমরা নেক্সট স্লাইডে দেখে নিই ITR 4, এটার নাম হচ্ছে সুগম। সেটা হচ্ছে দিস ইনকাম ট্যাক্স রিটার্ন ইজ সুটেবল ফর ইন্ডিভিজুয়াল ফার্ম, সেটা হচ্ছে এটা আদার দ্যান লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ দ্যাট হ্যাভ চুজেন দ্য প্রিজাম্পটিভ ট্যাক্সেশন স্কিম, অর্থাৎ যারা এই প্রিজাম্পটিভ ট্যাক্সেশন স্কিমের মধ্যে রয়েছে তারা এই ফর্মটা ফিল আপ করবে। নেক্সট আমাদের ITR 5, এই ট্যাক্সের রিটার্নটা কি জন্য আছে দেখে নিই। ITR 5 ইজ আ ট্যাক্স রিটার্ন দ্যাট ইজ নট ফর দ্য ইন্ডিভিজুয়াল হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ইনস্টেড it applies to various non-individual tax paying such as following: association of the person, body of the individual, artificial judicial person, partnership firm। অনেকগুলো ব্যক্তি মিলে ব্যবসা করছেন, পার্টনারশিপ বিজনেস, সেক্ষেত্রে এই ফর্মটা অ্যাপ্লাই করবে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম নাম্বার 5। বেশ, আমাদের নেক্সট হচ্ছে ইনকাম ট্যাক্স 6 ফর্ম, সেটা কাদের জন্য দেখে নিই। অ্যাপ্লিকেবল ফর কোম্পানিজ ইন জেনারেল, কোম্পানিজ ফর জেনারেল। সব থেকে বেরিয়ে হচ্ছে যে এই যে রিলিজিয়াস চ্যারিটেবল পারপাসেস, অর্থাৎ কোনো প্রপার্টি, ধরা যাক যে বিড়লা মন্দির, বিভিন্ন মন্দির থেকে অনেক ব্যক্তি দর্শনার্থীরা ডোনেট করে, তাদের একটা অ্যানুয়াল ইনকাম আছে মন্দিরের, সেই সমস্ত তোমার যে রিলিজিয়াস ধার্মিক প্লেস বা চ্যারিটেবল অর্গানাইজেশনের ক্ষেত্রে যে ইনকামটা তাদেরকেও ট্যাক্স ফাইল করতে হয়, তারা এই ITR 6 ফর্মটা ফিল আপ করবে। আমাদের নেক্সট হচ্ছে ITR 7 অ্যাপ্লাই টু অ্যাসেসেস লাইক পলিটিক্যাল পার্টিস, ট্রাস্টি, এডুকেশনাল ইনস্টিটিউশন, তাদের ক্ষেত্রে রিসার্চ অ্যাসোসিয়েশন, এদের ক্ষেত্রে। এই এতগুলো ফর্ম রয়েছে, যে ফর্মগুলো ইজ অ্যাপ্লিকেবল দোজ হু আর এনগেজ টু সাবমিট দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন ডিপেন্ডিং অন দ্য নেচার অফ প্রফেশন, কোন জায়গা থেকে তিনি ইনকাম করছেন তার উপর ভিত্তি করে এই রিটার্ন ফর্মগুলো নেওয়া হয়েছে ITR 1 থেকে ITR 7। রাইট, চলো নেক্সট আমরা দেখে নিই। বেশ, আমাদের এটাই আমাদের দেখা যাক যে what are the details you need when you are e-filing your income tax return। যখন আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করতে যাব,
কি অথেন্টিক ডকুমেন্ট আই হ্যাভ টু সাবমিট, তার একটা কনফিগারেশন এখানে বলা হয়েছে। সেটা কি? বেসিক ইনফরমেশন সাচ অ্যাজ প্যান, আধার, আধার কার্ড ডিটেল, কারেন্ট অ্যাড্রেস। অবশ্যই এখন তো প্যান আধার তো মেন। এবার তো বাজেটে বলা হয়েছে ব্যক্তির কমন আইডেন্টিফায়ার ইনস্ট্রুমেন্ট হচ্ছে প্যান। তো প্যান কার্ড তো লাগবেই, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ড, আধার কার্ড লাগবে। অল দ্য ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, একটা বছরে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে টাকা মানুষ রেখেছেন, ট্যাক্স পেয়ার রেখেছেন, সেটাও সাবমিট করতে হবে। এই জন্য বলেছে অল দ্য ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস হেল ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার। ইনকাম প্রুফ লাইক কারেন্ট স্যালারি ডিটেলস, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, যে সমস্ত জায়গায় ইনভেস্টমেন্টগুলো করেছেন, এফডি, সেভিং ব্যাংক অ্যাকাউন্ট এক্সেট্রা। অল দ্য ডিডাকশন ক্লেম আন্ডার সেকশন 80 অর চ্যাপ্টার 6A, অর্থাৎ যত ধরনের ডিডাকশন আছে যেগুলো ইনকর্পোরেট করা আছে সেখানে সেখানে কত টাকা বিনিয়োগ করেছে তার ডিটেলস চাই। আর ট্যাক্স পেমেন্ট ডিটেলস সাচ এস টিডিএস, অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট সিস্টেম। তো এইগুলো হচ্ছে আমাদের ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো একজন ট্যাক্স পেয়ার হ্যাভ টু সাবমিট when you want to submit the income tax return, right? These are the chapters এখানে আমরা ডিসকাস করা হলো। নেক্সট হচ্ছে স্টুডেন্ট, এতক্ষণ যে ডিসকাশন করা হলো যে ট্যাক্স কি, ট্যাক্সের অবজেক্টিভস, ট্যাক্সের ক্লাসিফিকেশন, তার মেরিট ডিমেরিটস, রাইট, অ্যাবাউট ইনকাম ট্যাক্স, what is the information are associated with the income tax, how do you calculate the income tax when you want something after getting a jobs, এইগুলো আমরা ডিসকাস করেছি স্টুডেন্ট। কিন্তু সবগুলোই আমাদের লক্ষ্যটা হচ্ছে একটাই লক্ষ্য, যে আমাদেরকে চাকরি পাওয়ার জন্য। তাহলে দেখে নেব যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, অ্যাসপিরেন্ট টু অ্যাচিভার, এই জার্নিটা কিন্তু অনেক বড়। সুতরাং এই জার্নিতে রিচ করতে গেলে আমাদের প্রশ্ন দরকার, কনসেপ্ট দরকার, কন্টেন্ট দরকার। তো আমরা কনসেপ্ট, কন্টেন্ট অলরেডি ডেলিভার্ড। দেন হোয়াট ইজ দ্য নেচার অফ এমসিকিউ, অন দ্য বেসিস অফ দ্যাট কন্টেন্ট সেটা আমরা কতগুলো কোয়েশ্চেন্স যেগুলো বিবিএস পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে এসছে সেগুলো আমি প্রেজেন্ট করছি, অ্যান্সার কিন্তু আপনাদেরকে দিতে হবে। প্রথম যেটা বলেছে ইনকাম ট্যাক্স ইজ এ, সেটা কি? ইনকাম ট্যাক্সটা কি? ইনকাম ট্যাক্স ইজ এ ডিরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, নাইদার অফ দ্য অ্যাবাভ, বোথ অফ দ্য অ্যাবাভ, কোনটা ঠিক? ইনকাম ট্যাক্সটা কি? অবভিয়াসলি ইনকাম ট্যাক্স ইজ এ ডিরেক্ট ট্যাক্স। বলো ডিরেক্ট ট্যাক্স। আমরা আলোচনা করেছি যে ইনকাম ট্যাক্স হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, কারণ যিনি ইনকাম করেন তার ওপর ট্যাক্সটা আরোপ হয়। হি ইজ দ্য লায়াবল রেসপন্সিবল এজেন্ট টু মেক পেমেন্ট ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট, তিনি দেবেন। ইম্প্যাক্ট ইনসিডেন্ট একই ব্যক্তির উপর পড়ছে, এই জন্য ইনকাম ট্যাক্সটা ডিরেক্ট ট্যাক্স। ওকে, বেশ, নেক্সট স্লাইড দেখে নিই আমরা কি বলেছে। ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স ইজ, ইন্ডিয়ান ইনকাম ট্যাক্সটা কি? ডিরেক্ট ট্যাক্স, প্রপোর্শনাল, ইনডাইরেক্ট প্রপোর্শনাল, ডিরেক্ট প্রগ্রেসিভ, ইনডাইরেক্ট প্রগ্রেসিভ। বেশ, ইনকাম ট্যাক্স তো অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি ডিরেক্ট। তাহলে স্টুডেন্ট এই ডিরেক্ট দিয়ে অপশন শুধুমাত্র এ তে আর সি তে পেয়েছি, বাকি দুটো দেখে নিই সাপোর্টিং করছে কিনা। একটা প্রপোর্শনাল, একটা প্রগ্রেসিভ। দেখো অ্যান্সার হচ্ছে সি। ইনকাম ট্যাক্সটা ডিরেক্ট তো অলরেডি প্রুভড। প্রগ্রেসিভ কেন না? আমরা দেখিয়েছিলাম যে 2.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করলে কোনো ট্যাক্স লাগবে না, নীল। কিন্তু 2.5 লাখ থেকে 2.5 লাখ 1 টাকা থেকে 5 লাখের মধ্যে ইনকাম করলে 10%, 5 লাখ থেকে 10 লাখের মধ্যে করলে 20%, ইনকাম যদি গ্রেটার দেন 10 লাখ হয় তাহলে 30%, রাইট? তাহলে এই যে 2.5 থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, এটাকে আমরা বলছি ট্যাক্স স্ল্যাব, ট্যাক্স স্ল্যাব। আর 10% থেকে 20%, 30% এটাকে আমরা বলছি ট্যাক্স রেট। এখানে আমরা যদি অবজার্ভ করি একটু ভালো করে, তাহলে দেখব যে ট্যাক্স বেস যত বাড়ছে 2.5 থেকে 5,
10%। 5 লাখ থেকে 10 লাখ স্টুডেন্ট ট্যাক্স বেসটা বেড়ে গেল, রেট অফ ট্যাক্সটাও বাড়ছে না? তাহলে ট্যাক্স বেস বাড়লে রেট অফ ট্যাক্সটাও বাড়বে। এই ধরনের ট্যাক্সকে বলি আমরা প্রগ্রেসিভ ট্যাক্সেস। আর ট্যাক্স বেস বাড়লো, রেট অফ ট্যাক্স যদি কমে যায় তাহলে বলবো রিগ্রেসিভ। ওকে, তাহলে ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স এবং প্রগ্রেসিভ ট্যাক্স, এই দুটো নেচারের একটা যোগফল ইকুয়াল টু ইনকাম ট্যাক্স। দ্যাটস ওয়াই ইন্ডিয়ান ইনকাম ট্যাক্সটা আমরা কি পেলাম? ডিরেক্ট এবং প্রগ্রেসিভ। ওকে, চলো নেক্সট জায়গায় যাই আমরা। নেক্সট স্লাইডে আমাদের কি বলেছে দেখি। ইনকাম ট্যাক্স ইজ কালেক্টেড বাই, ভেরি গুড কোয়েশ্চেন। ইনকাম ট্যাক্সটা কে কালেকশন করে? ওকে, বেশ, এটা একটু ভালো করে দেখে নাও। ইনকাম ট্যাক্স রেট, ইনকাম ট্যাক্স রেট, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অল দ্য অ্যাবাভ, ইনকাম ট্যাক্সটা কে কালেক্ট করে? ওকে, একটু খেয়াল রাখতে হবে। ইনকাম ট্যাক্স রেটটা, এই কালেকশনের দায়িত্বটা কার? ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। আমরা প্রথমেই বলেছি যে কালেকশন, কে কর ফাঁকি দিচ্ছে, কে দিচ্ছে না, কত কালেকশন, এই যে স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম রিপ্রেজেন্টেশন, এটা করে কে? ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। ওটা কার আন্ডারে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স সব থেকে বেশি, তাহলে ইনকাম ট্যাক্সের যাবতীয় কিছু সব সেন্ট্রাল গভর্নমেন্ট। আনসার তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট হবে। ওকে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মানেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওটা করে। নেক্সট হচ্ছে আমাদের যেটা নেক্সট স্লাইড, সেটা হলো সেলস ট্যাক্সটা কি? বিক্রয় করটা কি ধরনের ট্যাক্স আমরা দেখে নিই। দেখো বিক্রয় কর, বিক্রয় করটা কি ধরনের ট্যাক্স? প্রগ্রেসিভ, রিগ্রেসিভ, নন ইনফ্লেশনারি, ব্রিংস ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। বাহ, বেশ। দেখো প্রগ্রেসিভ তো হবে না, সেলস ট্যাক্সটা প্রগ্রেসিভ হবে না। রিগ্রেসিভ মানে কি? অ্যান্টিপোর। একটু আগেও বলেছি যে রিগ্রেসিভ মানে হচ্ছে অ্যান্টিপোর। যে ট্যাক্স গরিব মানুষ, প্রান্তিক মানুষ, লো ইনকাম গ্রুপকে অ্যাডভার্সলি এফেক্ট করে, তাকে আমরা কি বলবো? রিগ্রেসিভ ট্যাক্সেস। ওকে, তো সেলস ট্যাক্স আমরা দেখেছি যখনই কোনো ইন্ডিভিজুয়াল, whether he or she belongs to rich or poor, প্রত্যেককে সেম পরিমাণ ট্যাক্স পে করতে হবে। দ্যাটস ওয়াই সেলস ট্যাক্স ইজ এ রিগ্রেসিভ ট্যাক্স। ওকে, যে ট্যাক্স অ্যান্টি পুয়ার তাকে আমরা বলবো রিগ্রেসিভ। কিন্তু ইনকাম ট্যাক্স যারা ধনী ব্যক্তি তারাই পে করে। দোজ হু আর এবল টু পে, দে হ্যাভ অলরেডি পেড দ্য ট্যাক্স। যাদের ইনকাম নেই, কম ইনকাম, নির্ধারিত প্রেসক্রাইবড লিমিটের মধ্যে আসবে না, ট্যাক্স পে করবে না। এই জন্য সেলস ট্যাক্সটা কি হয়েছে না, এটা রিগ্রেসিভ ট্যাক্স। সি অপশনে বলেছে নন ইনফ্লেশনারি, আমরা আলোচনা করেছি, কিন্তু সেলস ট্যাক্স ইনফ্লেশনটাকে বাড়িয়ে দেয়। সেলস ট্যাক্স ইনফ্লেশন বাড়ায়, এটা কিন্তু কখনো ইনফ্লেশন কমায় না, এই জন্য সি অপশন হবে না, রাইট। আর ব্রিং ডিস্ট্রিবিউটিভ জাস্টিস একমাত্র ইনকাম ট্যাক্সই করে। ধনী ব্যক্তির কাছ থেকে ট্যাক্স নেয়, সেই টাকা নিয়ে খরচা করে কি? ইন দ্য ডেভেলপমেন্ট অর ইমপ্রুভমেন্ট অফ স্ট্যান্ডার্ড লিভিং অফ দ্য পুর পিপল, এটাকে বলছি আমরা। তো সেই ইনকাম ট্যাক্স মানে ডাইরেক্ট ট্যাক্স, ডি অপশনটার জন্য সত্য, সেলস ট্যাক্সের ক্ষেত্রে সত্য নয়। তো সেলস ট্যাক্সটা একমাত্র সাপোর্টেবল আনসার বি, রিগ্রেসিভ, অ্যান্টি পুয়ার, সবাইকে পে করতে হয় সম পরিমাণ ট্যাক্স, এই জন্য নামটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। বেশ, তাহলে আনসার পেয়ে গেলাম বি, আনসারটা আমরা লিখছি এখানে বি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবগুলো প্রশ্ন ডব্লিউবিসিএস এসছে, সেগুলোকে কালেকশন করে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আমাদের নেক্সট স্লাইড দেখা যাক কি বলেছে, সেটা হচ্ছে অ্যামাউন্ট আর্নড বাই দ্য ইউনিয়ন এক্সাইজ ডিউটি ইজ শেয়ার্ড বাই। প্রথমেই বলে রাখি এক্সাইজ ডিউটিটা কি। এক্সাইজ ডিউটি মানে হচ্ছে উৎপাদন শুল্ক। ইন্ডিয়ান টেরিটরির মধ্যে যাই প্রোডাকশন হবে প্রত্যেকটি ইউনিটের ওপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্যাক্স ইম্পোজ করবে, রাইট। প্রত্যেকটি দ্রব্যের নির্দিষ্ট পার্সেন্টেজ আছে, সেইভাবে ট্যাক্স ইম্পোজ করা হবে। ওকে, তো সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি। আমি যদি এরকম ধরে নিই যে কোন একটা প্রোডাক্ট, ধরো এই পেন, এটা তৈরি করতে টোটাল কস্ট হয়তো ₹90, ওকে, সেক্ষেত্রে উৎপাদক প্রফিট রাখছে
10 টাকা, তো দামটা কত হলো 100। এই যে প্রোডাকশন করেছে তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরকম ইলেকট্রনিক্সের দ্রব্যের ক্ষেত্রে 10% এক্সাইজ ডিউটি ইম্পোজ করছে। তাহলে আমরা লিখি ইডি 10%, তাহলে কত হচ্ছে 110 টোটালটা। তো এই যে 10 টাকা এটাকে বলছি এক্সাইজ ডিউটি, রাইট। তো এই যে আর্ন হলো 10 টাকা, তাহলে এই 10 টাকা 100 টাকার উপর 10% মানে 10 টাকা। এই 10 টাকাটা অ্যামাউন্ট আর্ন বাই ইউনিয়ন এক্সাইজ ডিউটি ইজ শেয়ার্ড বাই, এই 10 টাকাটা কে নেবে, কার কাছে যাবে? রেটটা ঠিক করবে সেন্ট্রাল, রাইট, কালেকশনও করবে সেন্ট্রাল, কিন্তু আফটার কালেকশন হোল ট্যাক্স রেভিনিউ will be distributed between central and state government. আনসার হচ্ছে ডি। এই যে 10 টাকাটা কালেকশন হলো, একটা অংশ মানে 59% এটা কে নেবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। 41% এটা কে নেবে? স্টেট গভর্নমেন্ট। এই রেশিওতে ভাগ হবে। আর এই যে রেশিওটাকে, এটাকে কে ডিফাইন করে? ফিনান্স কমিশন। তাহলে আনসার হচ্ছে ডি, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? বেশ, তো স্টুডেন্ট ক্লাস কন্টেন্ট ডিসকাশন হলো, কোয়েশ্চেন্স দেখানো হলো, আশা করি প্রত্যেকে স্টাডি করবে, ভালো লাগবে। থ্যাংক ইউ, ভালো থেকো।